ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং এভরিবডি। আজকে আমাদের ক্লাসটা হবে এনজিওস ইন হেলথ ডেভেলপমেন্ট। হ্যাঁ, এনজিওস তো অর্থাৎ নন গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস। হ্যাঁ, অনেকেই আছে, কিন্তু আমাদের হেলথ রিলেটেড যে এনজিওস গুলো আছে সেগুলোর সম্বন্ধে আমরা কথা বলবো। অন্যগুলোও আছে, আরো অন্য এনজিও আছে, কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলছি না। আমরা হেলথের সাথে রিলেটেড যেগুলো এনজিওস, আমাদের পরীক্ষাতে কোশ্চেন হলো ওইভাবে, যাতে এনজিওস দ্যাট ওয়ার্কস ইন হেলথ ডেভেলপমেন্ট অথবা ইন দ্য হেলথ সেক্টর, এইভাবে বলতে পারি। ঠিক আছে, আসলে বিষয়টা হলো যে আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা সেটা লাগবেই। এনজিওর আলাদা কোনো অর্গানাইজেশন আমাদের এই সার্ভিস ডেলিভারিতে নাই। গভর্নমেন্ট যে অর্গানাইজেশন বা যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কেই এনজিও গুলা তাদের সার্ভিস ডেলিভারি করে, কারণ তারা সরকারের সাবস্টিটিউট প্রোগ্রাম না। আমাদের পাবলিক যে অর্গানাইজেশন গুলো আছে বা ইনস্টিটিউট আছে, সেগুলোতে তারা তার সাবস্টিটিউট বা হিসাবে না। হ্যাঁ, তারা দে অ্যাক্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট, দে সাপ্লিমেন্ট দ্য গভর্নমেন্ট প্রোগ্রাম আর পাবলিক প্রোগ্রামস। হ্যাঁ, এটা একটা বড় বিষয়। হ্যাঁ, তো আমরা বলি যে এনজিওস বলতেছে যে এগুলা তাদের অ্যাসোসিয়েশন নেটওয়ার্কস প্রোভাইড ইফেক্টিভ এন্ড এফিসিয়েন্ট মিনস অফ ফোকাসিং লোকাল এন্ড ন্যাশনাল হেলথ সার্ভিস। আমাদের লোকাল লেভেল এবং ন্যাশনাল লেভেলে যে হেলথ সার্ভিস গুলো আছে, সেই ইনিশিয়েটিভে তারা নেটওয়ার্ক ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট মিন, দুটো শব্দ আছে, ইফেক্টিভ এন্ড এফিসিয়েন্ট। ইফেক্টিভ হলো যে আমি এখান থেকে ঢাকা, মানে আমি এখান থেকে যাব, আমি হয়তো রংপুর যাব, ঢাকা থেকে রংপুর যাব। হ্যাঁ, সেই রংপুর যাওয়ার জন্য আমার ট্রেনেও যেতে পারি, আমি বাসেও যেতে পারি, আমি প্লেনেও যেতে পারি, বা আমি মোটর বাইক নিয়েও যেতে পারি। তো আবার মানে রোডে যেটা, সেটা বাসে যেতে পারি, আবার কার নিয়ে যেতে পারি, আমি মাইক্রো বাসে যেতে পারি, বিভিন্ন মোডে আমি যেতে পারি। ঠিক আছে, তো এখন দুইটাতেই কিন্তু আমার যাওয়া হবে। ইফেক্টিভ যেটা, সেটাতেও আমার কাজ করা হবে, এফিসিয়েন্টেও কাজ করা হবে। কিন্তু ইফেক্টিভটা হলো, এফিসিয়েন্টটা হলো, ইফেক্টিভ হলে আমি কোনো কাজ, আমি যেটা আমার ডেস্টিনেশন যে বা যে আমি অবজেক্টিভ সেট করেছি সেটাকে আমি পৌঁছাতে পারবো। কিন্তু আমি যদি এটা লেস রিসোর্স, আমি যদি ইয়া করে ইনভেস্ট করে, যদি আমি রংপুর, ঢাকা থেকে রংপুর পৌঁছালাম, আমি এমনি লেম্যান টার্মে বোঝাচ্ছি, এটা ধরো মানে আমাদের তো ঢাকা থেকে রংপুর যাওয়াটা হলো বোঝার জন্য। আমাদের যে কোনো প্রোগ্রামের যদি আমরা অবজেক্টিভটা অ্যাচিভ করতে চাই, তো ইফেক্টিভ এফিসিয়েন্ট দুইখানে আমরা অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবো। কিন্তু ইফিসিয়েন্ট যেটা, সেখানে আমার কম রিসোর্স, রিসোর্সের মধ্যে কি আছে আমার ম্যান, মানি, ম্যাটেরিয়ালস, টাইম। হ্যাঁ, এগুলো ম্যানেজমেন্টের ভাষায় যে আমাদের রিসোর্সেস হলো ম্যান, মানি, ম্যাটেরিয়ালস এবং টাইম, এগুলো হলো আমাদের এই আর কি রিসোর্সেস। এখন আমি যদি লেস রিসোর্স, অল্প পয়সায় অল্প সময় ব্যয় করে যদি আমি সেই ঢাকা থেকে রংপুর পৌঁছতে পারি, আমার অথবা আমার প্রোগ্রামের যদি আমরা অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারি, তখন তাকে আমরা বলবো এফিসিয়েন্ট। হ্যাঁ, এফিসিয়েন্ট। তো এখন কথা যে আমাদের এনজিও গুলো কি করছে, আমাদের যে লোকাল এবং ন্যাশনাল লেভেল যে হেলথ ইনিশিয়েটিভ গুলো আছে, সেই এনজিওর যে অ্যাসোসিয়েশন, তাদের যে নেটওয়ার্ক, সেটা আমাদের মানে প্রোগ্রাম গুলো অ্যাচিভ করতে সাহায্য করতেছে তারা। হ্যাঁ, এবং তারা প্রেসিং পপুলেশন, এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সোসাইওইকনমিক কনসার্ন, যারা এই ইস্যুগুলো নিয়ে এনজিও সাধারণত কাজ করে, আমাদের হেলথের যে এনজিও গুলো কাজ করে, তারা বিশেষ করে এদিকে কাজ করতেছে। এবং তাদের স্ট্রেংথ এবং এনজিওদের স্ট্রেংথ এবং ক্রেডিবিলিটি হলো যে তাদের রেসপন্সিবল এন্ড কনস্ট্রাকটিভ রোল একটা ইন দ্য সোসাইটি, আর একটা হলো সাপোর্টস ফ্রম দ্য কমিউনিটি। কমিউনিটি সাপোর্ট, যে কোনো প্রোগ্রাম আমরা যদি অ্যাচিভ করতে যাই, আমাদের কমিউনিটি সাপোর্ট লাগবে। যেমন আমি যদি ইপিআই প্রোগ্রামের কথা বলি, ইপিআই প্রোগ্রামে কমিউনিটি লেভেলের লোকজন, কমিউনিটি পার্টিসিপেশন, হ্যাঁ, তারা এই প্রোগ্রাম কিন্তু ওন করে এখন, কমিউনিটি পিপল। হ্যাঁ, যদি এটা সরকারি প্রোগ্রাম, হ্যাঁ, আমরা সুস্থ বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে, হ্যাঁ, 1-2 দিনের জন্য হলেও তার জ্বর আসে, ব্যথা হয়, কান্নাকাটি করে, মাকে বা তার কেয়ার গিভার যারা আছে তাদের যন্ত্রণা দেয়, তারপরেও কিন্তু মানুষের কিন্তু এটা সারা আছে, তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছে। এই অ্যাকসেপ্টেবিলিটি, আমরা যে বিভিন্ন ক্রাইটেরিয়া পড়ি, যে সার্ভিসের অ্যাভেলেবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি, এই অ্যাকসেপ্টেবিলিটি বাই দ্য সার্ভিস কনজিউমার, এই সার্ভিস কনজিউমারের যদি অ্যাকসেপ্টেবিলিটি না থাকে, সেটা যত দামি প্রোগ্রামই হোক না কেন, যত উপকারী প্রোগ্রামই হোক, সেটা কখনো তার টার্গেটে কিন্তু পৌঁছতে পারবে না। আমাদের ইপিআই প্রোগ্রামের সাকসেসের পিছনে কিন্তু একটা হলো যে কমিউনিটি সাপোর্ট এবং কমিউনিটি পার্টিসিপেশন। হ্যাঁ, এটা আছে, এটা কিন্তু বড় জিনিস, যেমন লাগবে যে কোনো প্রোগ্রামে।
কমিউনিটি সাপোর্ট যদি না থাকে, অথবা আমি যে এরিয়ায় কাজ করতে যাবো সেই এরিয়ার যারা কনজিউমার আছে এবং সেই এলাকার যে লিডার যেটা আছে, হ্যাঁ, সেটা রিলিজিয়াস লিডার হোক আর আমাদের পলিটিক্যাল লিডার হোক অথবা আমাদের কমিউনিটি লিডার, যেটাই হোক সেখানে তাদের সাপোর্ট কিন্তু অবশ্যই আমাদের দরকার আছে। না হলে কিন্তু আমি কাজ করতে পারবো না ফ্রিলি, এবং আমার ফ্রিলি যদি কাজ না করতে পারি তাহলে আমার অবজেক্টিভ অ্যাচিভ করা সম্ভব হবে না। ঠিক আছে, কমিউনিটির সাপোর্ট লাগবে। এবং বলা আছে যে এনজিওস ডু নট সাবস্টিটিউট দ্য গভর্নমেন্ট প্রোগ্রাম। গভর্নমেন্ট কে আমরা কিন্তু পাবলিক বলি, পাবলিক এন্ড প্রাইভেট। অনেক সময় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমাদের গভর্নমেন্ট ইয়াগুলাকে বলা হয় পাবলিক, আর এনজিও যেটা সেটা প্রাইভেট, যেটা বলা হচ্ছে বেসরকারি, যেটা প্রাইভেট। তাহলে গভর্নমেন্ট প্রোগ্রামে কিন্তু এই প্রাইভেট যে অর্গানাইজেশন গুলো আছে বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো কিন্তু এই গভর্নমেন্ট প্রোগ্রামের সাবস্টিটিউট না। সাবস্টিটিউট কথা অর্থ হলো যে আমরা যে বলছিলাম যে আমাদের এই যে মিড ডে মিল বলতে গিয়ে, যে মিড ডে মিল উইল বি সাপ্লিমেন্টারি, নট দ্য সাবস্টিটিউট। যে সকালে খায় নাই দেখে তাকে খেতে দেবো, নট লাইক দ্যাট। হ্যাঁ, সকালে খেয়েছে বা তার বাড়িতে খাচ্ছে সে, আর বাকি দুই বেলা মাঝের বেলায় কি আছে, তার প্রোটিনের ঘাটতি থাকতে পারে, তার কার্বোহাইড্রেটের ঘাটতি থাকতে পারে, তার ভিটামিন মিনারেলস এর ঘাটতি হতে পারে, সেইটা মাথায় রেখে আমাকে সাপ্লিমেন্ট করতে, পরিপূরক। হ্যাঁ, যে আমরা খেয়েছি ঠিকই আছে কিন্তু কিছু নিউট্রিয়েন্টস হয়তো তার ডেফিসিয়েন্ট আছে, শর্ট আছে, সেটা মাথায় করে আমাদের যেমন প্রোটিন দিতে হবে, সারা দিনের যে রিকোয়ারমেন্টস তার অ্যাটলিস্ট 50% মিট আপ করতে হবে, এনার্জি মিট আপ করতে হবে 1/3। এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। তাহলে এটাকে আমাকে এনজিও প্রোগ্রামটা সেরকম যে সাবস্টিটিউট, ইট ইজ নট সাবস্টিটিউট যে প্রোগ্রাম নাই থেকে এনজিও কাজ করবে না। গভর্নমেন্ট প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে তারা সাপ্লিমেন্ট করে, পরিপূরক, যে জায়গায় নাই সেই জায়গায় যাবে, অথবা যে জিনিসটার ঘাটতি আছে সেটা। যেমন হতে পারে যে আমাদের টিবি কন্ট্রোল প্রোগ্রাম আছে, এখানে কিন্তু সরকারি প্রোগ্রামই আছে, সারা দেশেই আছে, সব উপজেলা লেভেলে আছে। হ্যাঁ, এবং সেটা বিভিন্ন এনজিও হয়তো এলাকা ভিত্তিক বিভিন্ন এনজিও, যেমন আমাদের জানা আছে যে ডেমিয়ান ফাউন্ডেশন একটা এনজিও আছে, সে টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামে কাজ করে। আর একটা আছে ব্রাক। ব্রাক কিন্তু তার এরিয়া কিন্তু অনেক ওয়াইড, অনেক এরিয়াতে কাজ করে, নিউট্রিশনে করে, এমসিএস এ করে, এরকম টিবি ডিজিজ কন্ট্রোলের মধ্যে টিবি কন্ট্রোল একটা আছে, এইচআইভি এইডস এ করে, এমসিএস এর অ্যান্টিনাটাল চেকআপে করে, পোস্টনাটাল ইয়াতে করে, বিভিন্ন তার প্রোগ্রাম আছে, তাই না? তাহলে এখন সেই যেটা বললাম যে আমাদের টিবি কন্ট্রোল প্রোগ্রাম, সেই টিবি কন্ট্রোল প্রোগ্রামে আগে আমাদের সাসপেক্টেড কেস যেগুলা সেগুলাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। তো সাসপেক্টেড কেস আমরা আইডেন্টিফাই করি কিসের থেকে, যে আমাদের যে আমরা একটানা 2-3 সপ্তাহের যদি কাশি থাকে, এটা 2 সপ্তাহ হয়ে যাওয়ার কথা আমরা এখনো কাগজপত্র দেখি নাই, একটানা 3 সপ্তাহ আমাদের এইটা একটানা শব্দটা বলতে হবে, এট স্ট্রেস। হ্যাঁ, এমন যদি আমি যেমন বলি যে 3 সপ্তাহের একটা কাশি, তো 3 সপ্তাহের কাশিতে বললাম যে জানুয়ারিতে 1 সপ্তাহ, আমার মার্চে 1 সপ্তাহ, আর ডিসেম্বরে 1 সপ্তাহ, তাহলে 3 সপ্তাহ হলে হবে কিনা? না, আমাকে একটানা জানুয়ারি মাসে বা জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসে এই 3 সপ্তাহ টানা 21 দিনের টানা কাশি একটানা অ্যাটেস্টেড। এটাকে আমরা বলি অপারেশনাল ডেফিনেশন, যে ডেফিনেশন অনুযায়ী আমাদের কোনো কেস মিস হবে না। হ্যাঁ, ওভার ডায়াগনোসিস হবে না, আন্ডার ডায়াগনোসিস হবে না। এটা হলো অপারেশনাল ডেফিনেশন, যেটা আমাদের ইপিডেমিওলজি চ্যাপ্টারে আছে। আমরা যে ডিজিজটা নিয়ে মানে স্টাডি করতে যাব, তাকে ডিফাইন দ্য ডিজিজ। এই ডিফাইন দ্য ডিজিজ বলতে এমন একটা ডেফিনেশন আমরা দেব যেটাতে কোনো কেস মিস হবে না, আমরা অ্যাকুরেটলি, হ্যাঁ, অ্যাকুরেটলি এবং প্রিসাইজলি আমরা সঠিকভাবে কেসটাকে ডিটেক্ট করতে পারবো। তাহলে যখনই কাউকে শুনলাম, সে বয়স যাই হোক না কেন, সেক্স যাই হোক না কেন, রেস যাই হোক না কেন, যদি একটানা 3 সপ্তাহের কাশি থাকে, তাহলে আমরা তাকে ধরে নিব হি অর শি ইজ দ্য সাসপেক্টেড কেস। আমি আবারও বলছি সাসপেক্টেড কেস। আমরা সন্দেহ করতে পারি যে হি অর শি ইজ সাফারিং ফ্রম টিউবারকুলোসিস। তখন তাকে কি করতে হবে? তখন কিন্তু অনেকে জিজ্ঞাসা করে যে ভাইবার বসুন এখানে, যে এই কেসটা সাসপেক্ট করলাম, সন্দেহ করলাম, এটা কনফার্ম করবো কেমনে? তোমাকে প্রশ্নই জিজ্ঞাসা করতে পারে যে আমরা টিবির কেস কেমনে সন্দেহ করি। আমরা কমিউনিটিতে আমাদের ন্যাশনাল যে প্রোগ্রাম আছে তাদের ডেফিনেশনটাই হলো এরকম, একটানা 3 সপ্তাহের কাশি যদি থাকে। ওই যে টিবির যেমন সাইন সিমটম আছে, রক্তের কাশির সাথে রক্ত উঠবে, শুকায় যাবে, ক্ষুধামান্দা হবে, বিকালের দিকে জ্বর হবে, এত দূর পর্যন্ত নাও যাইতে পারে। আপনি আর্লি স্টেজে যদি আমরা ডায়াগনোসিস করতে হয় বিফোর কমপ্লিকেশনস, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা
ওই 3 সপ্তাহের কাশি, এটাই যদি এই ডেফিনেশনটা ধরি তাহলে কিন্তু তাকে আমরা সাসপেক্ট করতে পারবো, এবং সেই সাসপেক্টেড কেসগুলোকে আমরা কনফার্ম করি সবচেয়ে ইজিয়েস্ট মেথড, চিপেস্ট এবং খুব আর্লিয়েস্ট ইন্টারভেনশন লাগে, যেটা হলো স্পুটাম। স্পুটাম পরীক্ষা করব, স্পুটাম ফর এফবি বলতে হবে, শুধু স্পুটাম বললে হবে না, স্পুটামের অনেক পরীক্ষা আছে। যেমন এফবি যেমন করি ডাইরেক্ট মাইক্রোস্কোপি করে, যা স্লাইড তৈরি করে, ক্লাস স্লাইড যেটা থাকে সে স্লাইড তৈরি করে স্টেইনিং করে, স্টেইনিং করে আমরা মাইক্রোস্কোপে দেখবো। সেটা কিন্তু এক বেলার কাজ, বেশি এত বেশি ইয়া লাগে না। হ্যাঁ, ফিক্সেশন করে স্টেইনিং করে দেন আমরা মাইক্রোস্কোপে দেখবো যে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই আছে কিনা, ডাইরেক্ট মাইক্রোস্কোপ এটা। হ্যাঁ, আর এটা কিন্তু কালচারে করা যেতে পারে, কিন্তু আমরা এখানে কিন্তু কালচারের কথা বলবো, তাহলে আমাকে স্পেসিফিক বলতে হবে স্পুটাম ফর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। স্পুটাম যদি পজিটিভ হয় তখন তাকে আমরা বলবো স্পুটাম পজিটিভ কেস। আর যদি নেগেটিভ হয়, হ্যাঁ আমার আদার সিমটমস যদি থাকে, আমি সাসপেক্ট করে থাকি, তাহলে তখন আমি কনফার্ম হতে পারছি না, আমি কনফার্ম করতে হলে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই স্পুটাম ফর এফবি করতে হবে। যদি আমার মনে হয় যে না স্পুটামে আমি এফবি পেলাম না, তাকে হয়তো আমার অ্যান্টিবায়োটিক একটা কোর্স দিয়ে দেওয়া হয়, তারপরে যদি পারসিস্ট করে তখন হয়তো তাকে আবার স্পুটাম এক্সামিনেশন করা হয়। নেগেটিভ হলে পরে, স্পুটাম যদি নেগেটিভ হয় ফর এফবি, তখন কিন্তু আদার মেজার এক্সরে টেস্ট করতে পারি, জিন এক্সপার্ট করতে পারি, অনেক কিছুই আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে কেস ডায়াগনোসিস, আমি ভাইবার সাথে রিলেটেড, যেহেতু অনেক কি আসছে যে ভাইবার ইয়া বলতে হবে, তো ঠিক আছে, এইটা একটা বিষয় হতে পারে যে আমরা টিপি সাসপেক্ট করলে কেমনে কনফার্ম করবো, কনফার্ম না স্পুটাম করে। তো আমার যে কথাটা এখানে ছিল, সাপ্লিমেন্টটা যেটা হলো, যে আমাদের ওয়ার্কার কিন্তু আছে, সে হয়তো ওই পপুলেশনের সাথে মিলাইয়া হয়তো তার যে কাজের লোড, আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে তাদের একদম গ্রাসরুট লেভেলে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, তারা হয়তো এটা কোপ করতে পারছে না। সেখানে আমার এনজিও কি রোলটা প্লে করতে পারে, এই কেস ডিটেকশন, সাসপেক্টেড কেস গুলাকে বাইর করে নিয়ে আসতে পারে। আবার এনজিও কি করতেছে, স্পুটাম কালেকশন। আমরা হয়তো একটা উপজেলায় যদি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে শুধু স্পুটাম কালেকশন এবং তার এক্সামিনেশন সেন্টার রাখি, অনেক লোকজন আছে, অনেক উপজেলা আছে, যে হেডকোয়ার্টার থেকে, উপজেলা হেডকোয়ার্টার থেকে আবার হয়তো তার সীমানা হয়তো 15 কিলো, 20 কিলো, 25 কিলো, এলাকায় ভেদে ভ্যারি হতে হবে, কারো হয়তো বা কাছে, কারো দূরে। কিন্তু যে কাছে সে হয়তো অতি সহজে চলে আসবে, যে দূরে সে তো আসতেছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এনজিও কিন্তু দেখা যাচ্ছে যে আমার কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে স্পুটাম কালেকশন করার জন্য আমার যে ল্যাব, মানে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি, সে কিন্তু 2 জন আছে, সে কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছে, তার কিন্তু বাইরে যাওয়ার মতো এরকম একদম কমিউনিটি লেভেলে যাওয়ার মতো কিন্তু সুযোগ নেই। তাহলে সেক্ষেত্রে কি করতে পারে, এনজিও কিন্তু সাপোর্ট দিচ্ছে আমাদের, এইখানেই সাপ্লিমেন্ট করবে, এইখানেই সাপ্লিমেন্ট করছে, সেখানে কি করবে, ওই স্পুটাম কালেকশন, একটা কেস ডিটেকশনে হেল্প করতে পারে, স্পুটাম কালেকশনে হেল্প, এইভাবে তারা করতে পারে। আমার ইপিআই তে আমার এনজিও হেল্প করতেছে আমাদের। কি ধরনের, তারা ভ্যাকসিনেশন দিয়ে দিচ্ছে কোথায়, আরবান এরিয়াতে কোথাও কোথাও ভ্যাকসিনেশন করে এনজিও, কিন্তু একদম আমি উপজেলার কথা বলছি, উপজেলার লেভেলে তারা কিন্তু এই মোটিভেশনের কাজটা করে, মেসেজ ডিসিমিনেশন, যে ওখানে অমুক বাড়িতে আমার ইয়া হয়েছে, কি বলে, আউটরিচ সেশন চলতেছে। তাহলে এখন কিন্তু লোকজন জেনে যায়, জেনে মানে সেই মেকানিজমটা, কিন্তু শুরুতে যেটা ছিল আমাদের ইপিআই তে কাজ করছে, কেয়ার কাজ করছে, ব্রাক কাজ করছে, হ্যাঁ, তো তারা কিন্তু এই মোটিভেশনাল কাজটা করে, তারা কিন্তু ভ্যাকসিনেশন কোনো কাজ করে নেই, মোটিভেশনাল কাজটা, পাবলিক খবরদার যে অমুকখানে ভ্যাকসিনেশন সেশন চলছে, আপনি আসেন, আপনার শিশুকে টিকা দিতে হবে আপনি। বা অনেকে ছিল যে সমাজের সবাই 100% তার আগে আসতো না, কেউ কেউ হয়তো ভয় পেত, কিন্তু মা হয়তো আসতে পারছে না, হ্যাঁ, বা সে জানেও না, কাজে ব্যস্ত, বিভিন্ন রকমের, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো সেই কাজগুলা কিন্তু এনজিও করছে। তাহলে এনজিও কি করতে পারে, আমার প্রোগ্রাম, গভর্নমেন্ট প্রোগ্রাম আমাকে থাকতে হবে, সেই গভর্নমেন্ট প্রোগ্রামকে সাপ্লিমেন্ট করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে। সাপ্লিমেন্টারি যেখানে আছে কোনো ঘাটতি থাকলে সেই কাজগুলো তারা কমপ্লিমেন্ট হলো, যে আমাদের প্রোগ্রামটা হয়তো অত দূর যায় নাই, ওইখানে তারা আগায় যেতে পারে, প্রোগ্রামটাকে এক্সটেন্ড করতে পারে। হুম, কিন্তু গভর্নমেন্ট প্রোগ্রাম আমাকে থাকতে হবে, গভর্নমেন্ট প্রোগ্রাম না থাকলে এনজিও কাজ করতে পারবে না। সেই জন্য বলছে গভর্নমেন্ট যে একটা ফ্রেমওয়ার্ক আছে, বা পাবলিক ইয়ার যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক ধরেই এনজিও কাজ করবে। হ্যাঁ, তাহলে এনজিও সাপ্লিমেন্ট এন্ড কমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্ট আর পাবলিক হেলথ এন্ড সোশ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, সো এগুলো আছে, সেগুলাতে তারা সাপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, এই যে গভর্নমেন্ট অর্গানাইজেশন বা পাবলিক অর্গানাইজেশন প্রোভাইডস, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক ইন হুইচ অল দ্য এনজিওস ওয়ার্ক, ফ্রেমওয়ার্কটা দেবে। এনজিওর কিন্তু আলাদা কিন্তু এরকম কোনো নাই, উপজেলা লেভেল এই লেভেল, তার এনজিওর এক্সিস্টেন্স আছে, কিন্তু অর্গানাইজেশন ফ্রেমওয়ার্ক নেই। তারা গভর্নমেন্ট যে ফ্রেমওয়ার্ক আছে, গভর্নমেন্ট যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারেই তারা কাজ করবে। হুম, and NGOs are not alternative to public organization. পাবলিক অর্গানাইজেশনে তারা অল্টারনেটিভ না, তারা শুধু ওই যে, তারা কি করছে, তারা সাপোর্টিভ রোল দিচ্ছে,
তারা সাপ্লিমেন্ট করতেছে, প্রোগ্রামে কমপ্লিমেন্ট করতেছে। হ্যাঁ, এবং এই যে কোলাবোরেটিভ ইফেক্ট, যেটা এই যে সহজ একসাথে মিলায় কাজ করা, যে এটা কিন্তু আমাদের সেই আমাদের কি বলে পাকিস্তান আমলে কিন্তু আমাদের 1950 সালের দিকে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন, এফপিএ, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন থেকে শুরু হয়েছিল। পরবর্তী সেটা বেসরকারি প্রোগ্রাম ছিল, পরবর্তীতে এটা প্রোগ্রামটা আমাদের সরকারি প্রোগ্রামের সাথে মার্জ করা গেছে। ফ্যামিলি প্ল্যানিং, এমসিএস এন্ড ফ্যামিলি প্ল্যানিং এখন চলে, তাই না? তো তারপর থেকে আমাদের কিন্তু স্বাধীনতার আগে কিন্তু যে এনজিও গুলা ছিল, তাদের কিন্তু মেইনলি কাজ ছিল হলো আমাদের কিউরেটিভ বা ক্লিনিক্যাল কেয়ার বা মেডিকেল কেয়ার দিত তারা, এবং সেটা একদম কনসেন্ট্রেটেড ছিল হলো কোথায়, রুরাল এরিয়া, সরি আরবান এরিয়াতে। কিন্তু এই 70s এর পরে, স্বাধীনতার পরে, স্বাধীনোত্তরকালে আমাদের বাংলাদেশে কিন্তু এনজিও গুলাকে একটা হলো যে আরবান এরিয়া থেকে রুরাল এরিয়াতে যাওয়ার জন্য এনকারেজ করা হয়েছে, তাদের সার্ভিসটাকে এক্সটেন্ড করার জন্য, যে রুরাল এরিয়াতে যে সরকারি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সাথে তাদের মার্জ হওয়ার জন্য। আর একটা হলো যে আমাদের এই ক্লিনিক্যাল কেয়ার, শুধু কিউরেটিভ কেয়ার, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, শুধু কিউরেটিভ কেয়ার বা মেডিকেল কেয়ার, এখান থেকে বের হয়ে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের যে আদার কম্পোনেন্টস আছে, দ্যাট ইজ প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ হেলথ কেয়ারে কিউরেটিভ তো ছিলই, প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং রিহ্যাবিলিটিভ। রিহ্যাবিলিটিভ অত বেশি তাদের ইয়া নাই, অল্প কিছু আছে, সেইভাবে দৃশ্যমান না আমাদের ইয়াতে। প্রিভেন্টিভ, প্রমোটিভ অ্যাক্টিভিটিস আছে, সেখানে কিন্তু তারা এক্সটেন্ড করে গেছে এবং তাদেরকে পারসুইট করা হয়েছে ফর এক্সটেনশন ইন দা urban to rural areas, এবং in addition to clinical care, the preventive, promotive and rehabilitative care কেও acknowledge করার জন্য বা ইম্পর্টেন্স দেওয়ার জন্য। এবং এনজিও যে আমাদের বাংলাদেশে সরকারি প্রোগ্রামের সাথে কাজ করছে, ইপিআই তে কাজ করছে, কোন অঞ্চলে ব্রাক করছে, কোন অঞ্চলে কেয়ার করছে। খুলনা ডিভিশন, আগে যে 4টা ডিভিশন ছিল, খুলনা ডিভিশনের সময় ওইদিকে কাজ করছে কেয়ার। হ্যাঁ, এই রাজশাহী ডিভিশনে ব্রাক কাজ করছে, আর অন্য জায়গায় হয়তো করছে। হ্যাঁ, তো ব্রাক কিন্তু ইপিআই তে ছিল, প্লাস আমাদের কেয়ারও ছিল। ব্রাক কিন্তু টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামে কিন্তু সে ইনভলভ, টিবি লেপ্রসি প্রোগ্রাম। হ্যাঁ, এলাকা ভিত্তিক তারা এইভাবে ভাগ করে নেয়। আবার ডেমিয়ান ফাউন্ডেশন একই ডিস্ট্রিক্টে হয়তো ডেমিয়ান ফাউন্ডেশনে কাজ করে, ব্রাকও কাজ করে, তারা নিজেরা কোঅর্ডিনেট করে, কারণ ডুপ্লিকেশন অফ সার্ভিস করা যাবে না। যে কেয়ার এবং ব্রাক দুজন যদি একই উপজেলায় কাজ করে তাহলে তো হবে না, ম্যান পাওয়ারের ওয়েস্টেজ হবে, রিসোর্সের ওয়েস্টেজ হবে। তারা হয়তো ভাগ করে নিচ্ছে। আমি ময়মনসিংহ এর খবর জানি যে ময়মনসিংহ এর 12টা উপজেলা ছিল, সেই 12টা উপজেলার মধ্যে 4টা উপজেলা নিয়েছিল হলো ব্রাক, আর বাকি 8টা উপজেলায় কাজ করতে হতো জেবিএল ফাউন্ডেশন। এইভাবে ডুপ্লিকেশন অফ সার্ভিস সরকারিটাও যেমন করা যাবে না, বেসরকারি ইয়াও কিন্তু কোন অর্গানাইজেশন একই প্রোগ্রামের জন্য, হ্যাঁ একই এনজিও এক উপজেলায় কাজ করতে পারে, কিন্তু এক প্রোগ্রামে কিন্তু একাধিক এনজিও এইভাবে কাজ করবে না। হ্যাঁ, ওইভাবে তাদের কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু কাজ করছে, সেগুলোতে কাজ করছে। সেই প্রোগ্রাম হলো ইপিআই। ইপিআই হলো এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অ্যান্ড ইমিউনাইজেশন, যেটা আমি বলছি অনেক সময় ইপিআই ইলাবোরেশন জিজ্ঞেস করে, ভাইবার কথা বলছি। হ্যাঁ, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এখান থেকে জিজ্ঞেস করতে পারে ইপিআই প্রোগ্রাম বাংলাদেশে কত সালে শুরু হয়েছে। এখানে কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভুল করে, বলে 1978 সালে। হ্যাঁ, না 1974 সালে। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, যেটা সেই দিনটাকে ওই 7ই এপ্রিল কেন হলো এইসব জিজ্ঞাসা করে, যেটা বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে অবজার্ভ করা হয়। ওই 1974 সালে 7ই এপ্রিল ইপিআই প্রোগ্রামটা আমাদের বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। 78 সালে একটা আছে, সেটা অন্য বিষয় কিন্তু। আচ্ছা, কন্ট্রোল অফ ডায়রিয়াল ডিজিজ, ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল এই প্রোগ্রামে এনজিও কাজ করছে। টিউবারকুলোসিস লেপ্রসি কন্ট্রোল, বললাম যে ব্রাক, ডেমিয়ান ফাউন্ডেশন, তারা কাজ করে, এখনো কাজ করে। বিপিপিবি, ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম অফ বাংলাদেশ, যেটা আমাদের একসময় এই যে রাতকানা রোগ, জেরপ্থ্যালমিয়া যেটা আমরা বলি, জেরপ্থ্যালমিয়া হলো ব্রড টার্ম, যে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য চোখের যত চেঞ্জ হচ্ছে সবগুলোকে একত্রে বলা হচ্ছে জেরপ্থ্যালমিয়া। তার একটা সিমটম হলো, একটাই সিমটম, বাকি সবই সাইন। সেটা হলো, প্রথমটাই হলো সিমটম, সেটা নাইট ব্লাইন্ডনেস। বলবে যে বাচ্চা রাত্রে চোখে দেখে না, অথবা বলবে বেলা ডুবার আগেই ঘরে উঠে পড়ে, অথবা বলবে রাস্তা সন্ধ্যার পরে রাস্তা ভুলে অন্যদিকে যায়, অথবা বলবে রাত্রে খাবার দিলে সে খাবার থালায় হাত না দিয়ে আশেপাশে হাতটাতি করে। যাক, সেই অবস্থা কিন্তু আমরা এখন উত্তরায় চলে আসছি। হুম, বাচ্চাদের মাঝে কিন্তু এখন আর ওই নাইট ব্লাইন্ড বা জেরপ্থ্যালমিয়ার প্রবলেম নাই। তবে প্রবলেম আছে কোথায়? আছে গর্ভবতী মায়েদের মধ্যে পাবলিক হেলথ প্রবলেম এটা, আর একটা ল্যাকটেটিং মাদারদের মধ্যে। কিন্তু তারপরেও আমাদের সাপ্লিমেন্টারি প্রোগ্রাম হিসাবে কিন্তু 6 মাস অন্তর অন্তর আন্ডার 5 চিলড্রেনের যেমন দিচ্ছে, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছে। 2 ধরনের ক্যাপসুল আছে, একটা হলো হাই পটেন্সি ভিটামিন এ, সেটা হলো লাল কালার, যেটা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট,
আর একটা হলো নীল কালারের আছে, সেটা 1 লাখ ইন্টারন্যাশনাল মিট। 6 মাস 1 বছরের নিচে যদি হয়, 6 মাস থেকে 1 বছরের নিচে যদি হয়, তাহলে আমরা সবাই দিই হলো এই 1 লাখ ইন্টারন্যাশনাল মিট। আর যখনই বয়স যদি 1 বছরের বেশি হয়, তখন আমরা দিই হলো 2 লাখ ইন্টারন্যাশনাল মিট। হ্যাঁ, 5 বছর পর্যন্ত আছে, 6 মাস থেকে 5 বছর। 6 মাসের আগে দিতে হয় না, কারণ সে ব্রেস্ট ফিডিং হচ্ছে, তাহলে সেখানে কিন্তু মায়ের ইয়ার থেকে সেটা পুরো পূরণ হবে। তো আমাদের 6 মাসের পর থেকে সাপ্লিমেন্টেশন লাগে। এটা 5 বছর পর্যন্ত দিল। তারপরে কিন্তু স্কুল বেসড প্রোগ্রাম কিন্তু আছে, বছরে 2 বার কিন্তু। একদিকে যেমন আমাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আর্টিফিশিয়াল, হ্যাঁ, আর হলো কৃমিনাশক ট্যাবলেটও কিন্তু বছরে 2 বার খাওয়ানো হচ্ছে। এর মধ্যে আবার কমিউনিটি বেসড প্রোগ্রাম আছে, আর একটা আছে হলো আমাদের ওই স্কুল বেসড প্রোগ্রাম। স্কুলের ছাত্রছাত্রীদের যদি ভিটামিন এ ইয়া করা হচ্ছে, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, এছাড়া নিউট্রিশনে আমাদের আছে, নিউট্রিশনে আমাদের ওয়ার্ল্ড ভিশন আছে, হ্যাঁ, নিউট্রিশনে কেয়ার আছে, হ্যাঁ, বিভিন্ন এনজিও আছে কাজ করে। আর এনভায়রনমেন্টাল স্যানিটেশনও কিন্তু আমাদের বিভিন্ন এনজিও কাজ করে। হ্যাঁ, স্যানিটেশনের জন্য আমার কিন্তু ব্রাক আছে, ব্রাকের এরিয়া অনেক, আমরা দেখবো অনেক এরিয়া আছে সেখানে কিন্তু ব্রাক কাজ করে। হ্যাঁ, মানে প্রাইভেট সেক্টর যেটা নন গভর্নমেন্ট সেক্টর অ্যাক্টিভ রোল প্লে করতেছে একটা যেটা 70-এর আগে বললাম, যেটা 70 দশকের আগে কিন্তু এই ঘটনাগুলো আরবান এরিয়াতে ছিল, এবং তারা ওই প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং রিহ্যাবিলিটেটিভ প্রোগ্রাম, কম্প্রিহেনসিভ হেলথ প্রোগ্রামের যে আদার কম্পোনেন্ট গুলা, সেখানে কিন্তু তাদের ইয়া ছিল না। এবং তাদের কিন্তু পটেনশিয়াল রিসোর্স আছে হেলথ এন্ড ফ্যামিলি সার্ভিসে, এবং এটা তাদের কাজ করার ক্ষেত্রে আমাদের সরকারি এবং বেসরকারি উভয়েরই ইন্টারনাল এফিসিয়েন্সি, অর্থাৎ ইন্টারনাল এফিসিয়েন্সি মানে হলো যে তাদের যে প্রোগ্রামের যে ইনভেস্টমেন্ট হবে, তার অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে পারবো, আউটকামটা পাবো। হ্যাঁ, আচ্ছা, এবং স্ট্রং এনজিও সেক্টর যদি থাকে, তাহলে সেখানে আমাদের এটা সহায়ক হয়। ইনস্ট্রুমেন্টাল কথার অর্থ হলো এটা সহায়ক, হেল্পফুল। কিভাবে? এই যে একটা টু সাবস্টিটিউট প্রাইভেট রিসোর্সেস, হ্যাঁ, ফর কারেন্টলি ইউজ পাবলিক রিসোর্স। আমরা পাবলিক যে টাকা পয়সা কম থাকতে পারে, লোকবল কম থাকতে, রিসোর্স কিন্তু শুধু টাকা পয়সা না, টাকা পয়সা, লোকবল, তাহলে এগুলো আমরা সাবস্টিটিউট করতে পারি। ওই যে লোকটা একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, সে কিন্তু ওই কমিউনিটি লেভেলে গিয়ে খবর দেওয়া বা সে হয়তো ভ্যাকসিনেট করতেছে, কিন্তু তাদের মেসেজ দেওয়া, হ্যাঁ, যে সেশন হচ্ছে, এটা খবরটা দেওয়া। অথবা আমাদের টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামে যে সাসপেক্টেড কেস যেগুলো, সেগুলোকে ডিটেক্ট করা, অথবা স্পুটাম কালেকশন করা। স্পুটাম কালেকশন করে নিয়ে চলে আসে, তারা কিন্তু ওখানে পরীক্ষা করে না। যে আমরা যদি ইউনিয়ন লেভেলে যদি কোনো সেন্টার করা হয়, সেই ইউনিয়ন কাউন্সিল থেকে ইউনিয়ন লেভেলে, সরি ইউনিয়ন কাউন্সিল না, ইউনিয়ন কাউন্সিলও সেন্টারটা হতে পারে। ইউনিয়ন কাউন্সিলের যদি কোনো সেন্টার থাকে, স্পুটাম কালেকশন সেন্টার, সেখান থেকে নিয়ে কিন্তু ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে যে আমাদের মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি যিনি আছে, উনি কিন্তু পরীক্ষা করেন। তাহলে এখানে আমরা কিন্তু পাবলিক রিসোর্স যেটা আছে, সেখানে আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু প্রাইভেট যে রিসোর্সেস আছে, সেগুলোকে সাবস্টিটিউট করতে পারে, সেটা ম্যান পাওয়ার হোক বা কোনো টাকা পয়সা যদি হয়। অথবা রিলোকেট করতে পারে, রিঅ্যালোকেট করতে পারে পাবলিক রিসোর্স টু এরিয়াস অফ গ্রেটার প্রায়োরিটি। হ্যাঁ, যেখানে আমাদের প্রায়োরিটি বেশি আছে, যে জায়গায় দরকার বেশি, সেই জায়গাগুলোতে আমরা কি করতে পারি, আমাদের রিসোর্সটাকে আমরা সেইখানে আমরা সাবস্টিটিউট করতে পারি, অথবা রিঅ্যালোকেট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে, আর কিভাবে সাহায্য করতে পারে? আমাদের প্রাইভেট সেক্টর কি ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য পাবলিক সার্ভিসের বা গভর্নমেন্ট সার্ভিস যেটা আছে, সেটা এফিসিয়েন্সি বাড়ায় দিতে পারে। আরেকটা হলো টু এক্সপ্যান্ড দ্য টোটাল রিসোর্সেস ডেভোটেড টু হেলথ কেয়ারের যেটা রিসোর্স আছে, সেই রিসোর্সটাকে, টোটাল রিসোর্সটাকে এক্সপ্যান্ড করতে পারে। আমাদের জিও এনজিওর জন্য আমাদের কোলাবোরেশন, কাজ করার জন্য অবশ্যই কোনো কোলাবোরেশন দরকার, এবং সেখানে কোন কোন জায়গায় কাজ করে, হেলথের কাজ করে, ওভারঅল হেলথ, এমচিএসএ, ফ্যামিলি প্ল্যানিং, বিভিন্ন এনজিও আছে, তারা ওই লেভেলে কাজ করতেছে। হ্যাঁ, যেটা বলছে যে এনজিও কে আমাদের মানে এনকারেজ করতে হবে টু এক্সপ্যান্ড দ্য কিউরেটিভ সার্ভিস টু রুরাল এরিয়াস। আরবান বেস ছিল তারা, স্বাধীন হওয়ার পরেই কিন্তু রুরাল এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটা এই যে উইথ অ্যাভয়েডেন্স অফ ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন যেন না হয় প্রোগ্রামের, এবং মিসইউজ যেন না হয় রিসোর্সের, সেটা মাথায় রেখে আমাদের করতে হবে। হ্যাঁ, এবং এনজিও যেটা অ্যাকাউন্টেবল থাকবে, যেটা রিসোর্স ইউটিলাইজেশন এবং তাদের অ্যাক্টিভিটির সম্বন্ধে, এবং আমাদের প্রোগ্রাম গুলা কি ইন্টিগ্রেটেড করতে হবে। শুধু এক জায়গায় শুধু এনজিও কাজ করলো বা গভর্নমেন্ট আলাদা আলাদা ভাবে কাজ করলে হবে না, ইন্টিগ্রেটেড অবস্থায় কাজ করতে, যে হ্যাঁ সরকারি এই কাজগুলো হবে,
বেসরকারি যারা যারা আছে তারা এই কাজগুলো করবে। এরিয়াগুলো ভাগ করে নিতে হবে। কোঅর্ডিনেশনের মাধ্যমে তাদের ইন্টিগ্রেটেড অবস্থা যদি না কাজ করে তাহলে ওই মিসইউজ অফ আমার কি বলে রিসোর্সেস হবে। এবং স্বাধীনতার পরে বললাম যে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ সব কেয়ারেই যাচ্ছে। তার মধ্যে একটা আছে আমাদের প্রমোশন অফ হেলথ কেয়ারের, যেমন প্রিভেন্টিভ, প্রমোটিভ আর হলো প্রমোশন অফ ফ্যামিলি প্ল্যানিং। এবং আমাদের যে ভলান্টারি হেলথ এজেন্সি যেটাকে বলা হচ্ছে, যে এনজিও যেগুলা কোন কোন এরিয়াতে কাজ করে, তাদের কিভাবে গ্রুপিং করা হয়। একটা হলো গ্রুপ দ্যাট ফোকাস অন স্পেসিফিক ডিজিজ রিলেটেড, দেন প্রফেশনাল অ্যাসোসিয়েশন, দেন সার্ভিস ওরিয়েন্টেড গ্রুপ, ফান্ডিং এজেন্সি, এইভাবে ভাগ করি আমরা। দেন স্পেসিফিক ডিজিজের মধ্যে কেমন কাজ করে, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ হতে পারে, টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন, নাটাব আছে, ক্যান্সার সোসাইটি আছে, অপথ্যালমোলজিক সোসাইটি আছে, এবং স্পেসিফিক পপুলেশন গ্রুপ হতে পারে, যে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন ফর দ্য এজেড, পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, বিভিন্ন থাকতে পারে। এবং থাকতে পারে কি বিভিন্ন প্রফেশনাল অ্যাসোসিয়েশন, তার মধ্যে আছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, কমিউনিটি হেলথ অ্যাসোসিয়েশন, নার্সিং অ্যাসোসিয়েশন, এটা প্রফেশনাল অ্যাসোসিয়েশন থাকতে পারে। সার্ভিস ওরিয়েন্টেড গ্রুপের মধ্যে আছে রোটারি ক্লাব আছে, লায়ন্স ক্লাব আছে, রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, ব্রাক আছে, গণস্বাস্থ্য কেন্দ্র আছে, এটা সার্ভিস ওরিয়েন্টেড। ফান্ডিং এজেন্সির মধ্যে বা ফান্ডিং এনজিও এর মধ্যে আছে রকেফেলার ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন, সাসাকাওয়া ফাউন্ডেশন, এটা থাকতে পারে। এবং তাদের নেচার অফ ফাংশন হিসাবে, নেচার এন্ড ফাংশন হিসাবে এনজিও কে আবার ভাগ করা যাইতে পারে, অনেকভাবেই ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে রিলিফ এন্ড ওয়েলফেয়ার এনজিওস, সার্ভিস এনজিওস, ফান্ডিং এনজিও, কেউ ফান্ডিং এর জন্য, কেউ টেকনিক্যাল সাপোর্ট দেয়, কেউ নেটওয়ার্ক কোঅর্ডিনেটিং এনজিও, কোনো ডেভেলপমেন্ট এনজিও, বিভিন্ন রকম থাকতে পারে। তো সেই এনজিও গুলাকে আমাদের ভাগ করছে কিভাবে, একটা কমিউনিটি হেলথ বা নিউট্রিশনে যেগুলা কাজ করে সেটা একটা ক্যাটাগরি, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং একটা ক্যাটাগরি, এমসিএস এন্ড এফপি এই এরিয়াতে কাজ করে এটা একটা ক্যাটাগরি, আর শুধু ফ্যামিলি প্ল্যানিং এ কাজ করে এই একটা ক্যাটাগরি, চারটা ক্যাটাগরি। এই প্রতিটা ক্যাটাগরির আবার ফরেন এনজিও আছে, লোকাল এনজিও আছে। আমরা কমিউনিটি হেলথ বা নিউট্রিশনের যে ফরেন এনজিও গুলো কাজ করে তার মধ্যে আছে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, হেলেন কিলার নাকি হেলেন কেলার, যিনি, যেটা হলো আমাদের ওই ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম নিয়ে কাজ করা হয়, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন। দেন কনসার্ন বিডি, বিডি বলতে বাংলাদেশ সংক্ষেপে বোঝানো হয়েছে, কেয়ার কাজ করে, এই কমিউনিটি হেলথ এন্ড নিউট্রিশনে। ফুড এন্ড হাঙ্গরি ইন্টারন্যাশনাল আছে, আরডিআরএস, রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস আছে, দেন রোটারি ইন্টারন্যাশনাল আছে, ফরেন এনজিওর মধ্যে আছে। আর লোকাল এনজিওর মধ্যে কি আছে, যেটা কমিউনিটি হেলথে কাজ করে, ব্রাক আছে, গণস্বাস্থ্য কেন্দ্র আছে, বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড, কমিউনিটি হেলথ রিসোর্স অ্যাসোসিয়েশন আছে, দেন আগা খান হেলথ কেয়ার প্রজেক্ট আছে, ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটি, অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাড চিলড্রেন, তারপরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিআরসিএস, গ্রামীণ ব্যাংক, লায়ন্স এন্ড রোটারি ক্লাবস আছে। দেন আমাদের যদি হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং এর এনজিও যেগুলো, যেটা এরিয়া হলো এরিয়াস অফ অ্যাক্টিভিটিস হলো হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং, মানে ফরেন এনজিও এর মধ্যে আছে দ্য এশিয়া ফাউন্ডেশন, দেন ফ্যামিলি প্ল্যানিং ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স আছে ফরেন এনজিও এর মধ্যে। আর লোকাল এনজিও এর মধ্যে আছে কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট। যদি আমরা এই সিএইচসিপি, আমরা কিন্তু কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার, হেলথ কেয়ার প্রোভাইডার বলি, সেটাও কিন্তু সংক্ষেপে বলি সিএসসিবি, যারা কমিউনিটি কেন্দ্রিক কাজ করে তাদেরও কিন্তু তারা সার্ভিস প্রোভাইডার, কিন্তু প্রতিষ্ঠান না, সেটাও কিন্তু কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, যারা কমিউনিটি কেন্দ্রিক সার্ভিস প্রোভাইড করে। আবার এখানেও কিন্তু এই এনজিওর নামও কিন্তু কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট, আমরা বলতেছি সিএসসিবি সংক্ষেপে বলতেছি, মাথায় রাখতে হবে। যেমন এমবিবিএস এ কি বলে, ব্যাচেলার অফ মেডিসিন এন্ড ব্যাচেলার অফ সার্জারি হতে পারে। আবার মগবাজার বাস স্ট্যান্ডে হয়, আবার কেউ কেউ বলে মা বাবার বেকার সন্তান, সেটাও বলে। তাহলে অনেক কিছু হতে পারে। যেমন এআরআই দিয়ে হয় অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন সিঙ্গুলার হয়। আবার এআরআই দিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটা বুয়েটের একটা প্রতিষ্ঠান, যেটা অ্যাক্সিডেন্ট নিয়ে রিসার্চ করে। অনেক কিছু হতে অ্যাব্রিভিয়েটেড ফর্মে অনেক কিছু দাঁড়াতে পারে। সেরকম সিএসসিপি তে এইখানে হলো একটা প্রতিষ্ঠান এনজিও, কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট। কিন্তু আবার সিএসসিপি তে কিন্তু আমাদের কি হয়, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হয়। দেন আসলে আমাদের এমআরটিএসপি আগে ছিল, সেই এমআরটিএসপি টা তার নাম চেঞ্জ করছে, এখন হয়েছিল আরএসটিএফ। বই পুস্তকে বিশেষ করে রশিদ কবির হায়দারে কিন্তু এখন কিন্তু এমআরটিএসপি টাই রয়ে গেছে, কিন্তু এমআরটিএসপি কিন্তু এখন আর নাই। তার নাম হলো, যেটা মেডিকেল কলেজে আছে, প্রতিটা মেডিকেল কলেজে আছে, পুরাতন 8টা মেডিকেল কলেজে অবশ্যই আছে। এমআরটিএসপি ছিল 12টা এমআরটিএসপি, এখন সেটা চেঞ্জ হয়ে পুরাতন 8টা মেডিকেল কলেজ ছিল, কিছু কিছু ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল যেখানে এমআর ট্রেনিং দেওয়ানো হয়।
তো সেখানে আছে হলো এখন আরএসটিএম, ওইটা চেঞ্জ হয়, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আরএসটিএম, রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম। হ্যাঁ, দেন ফ্যামিলি ডেভেলপমেন্ট সার্ভিসেস এন্ড রিসার্চ, এফডিএসআর। হ্যাঁ, এটা হলো লোকাল এনজিওর মধ্যে। দেন আমাদের এমসিএস এন্ড এফপি তে যে ফরেন এনজিও গুলা কাজ করে, তার মধ্যে আছে সেভ দ্য চিলড্রেন ফান্ড। এটার মধ্যে কিন্তু ইউএসএ আছে, সেভ দ্য চিলড্রেন ফান্ড ইউকে আছে, আবার সেভ দ্য চিলড্রেন ফান্ড অস্ট্রেলিয়াও কিন্তু আছে। হুম, এই সেভ দ্য চিলড্রেনেরই বিভিন্ন দেশের অর্গানাইজেশন, ইউএসএ বা ইউকে অরিজিন, দেন অস্ট্রেলিয়া অরিজিন। আর একটা রাড্ডা বান্ডেন আগে ছিল, এখন নামকরণ করেছে রাড্ডা এমসিএস এন্ড এফপি। হ্যাঁ, এবং লোকাল এনজিওর মধ্যে আছে এমসিএস এন্ড ফ্যামিলি প্ল্যানিং এরিয়াতে যারা কাজ করে, তাদের মধ্যে আছে কমিউনিটি ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অফ সেপটিক অপারেশন, ব্যবসা বলে বিএপিএস ব্যবসা। হ্যাঁ, দেন যারা শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং এ কাজ করে ওই এরিয়ায়, তাদের মধ্যে আছে দা পাথ ফাইন্ডার ফান্ড এন্ড অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি সার্জিক্যাল কন্ট্রাসেপশন, সংক্ষেপে বলা হয় অ্যাব্রিভিয়েটেড ফর্ম হলো এভিএসজি। আর লোকাল এনজিওর মধ্যে আছে কনসার্ন ওমেন ফর ফ্যামিলি প্ল্যানিং, সিডব্লিউএফপি বলা হয়, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এন্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি স্টেরিলাইজেশন, যেগুলোকে সংক্ষেপে বলা হয় বিএভিএস। বিএভিএস এর কিন্তু আগে একসময় খুব বেশি শাখা ছিল, কার্যক্রম গুলো অনেক বেশি আছে, এখনো আছে কার্যক্রম, তবে তুলনামূলকভাবে মনে হয় কম। বিএভিএস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি, এইগুলো হলো আমাদের কমন এনজিও যেগুলো আমাদের বাংলাদেশের হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং সেক্টরে কাজ করছে। হ্যাঁ, এবং অনেক এনজিও আছে, এটা পুরাতন তথ্য, অনেকগুলোই আমাদের ইয়াতে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অনেক এনজিও তারা রিসিভ করতেছে। কিছু কিছু আছে, যেমন আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র আছে, ব্রাক আছে, বিএভিএস, বাংলাদেশ ভলান্টারি স্টেরিলাইজেশন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বাংলাদেশ ফার্টিলিটি রিসার্চ প্রোগ্রাম, এটার নাম চেঞ্জ হয়ে গেছে অবশ্য। এই কেয়ার আছে, হ্যাঁ, দেন আছে বিএনএসবি আছে, হ্যাঁ, বাংলাদেশ উমেন্স হেলথ কোয়ালিশন আছে, ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটি আছে, কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অফ সেপটিক অ্যাবর্শন আছে, ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড মাদার হেলথ যেটা আইসিএমএস মাতুয়ালি আছে, ক্রিশ্চিয়ান লেপ্রসি হসপিটাল চন্দ্রকোনায় আছে। হ্যাঁ, এগুলো আছে। আর কিছু এনজিও আছে যেটা ফরেন কোনো ফান্ড তারা রিসিভ করে না, তার মধ্যে কমিউনিটি ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বাংলাদেশ আছে, বাজিতপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আছে, বাংলাদেশ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এগুলো কিন্তু সবই কিন্তু ট্রাস্ট। হ্যাঁ, ফরেন, তবুও কিন্তু তারা ফরেন ফান্ড তারা নেয় না। এবং আদার মেডিকেল কলেজ এবং হসপিটাল যেগুলো আছে সেগুলো কিন্তু ফরেন ফান্ড কিন্তু তারা দিচ্ছে না বা পায় না তারা। হ্যাঁ, এবং এই এনজিও গুলো কি কি কাজে, মেইন এরিয়া যদি আমরা দেখি তাহলে ইরাডিকেশন অফ ইলিটারেসি, এই যে আমাদের ইলিটারেসি দূর করার জন্য, দূরীকরণ। হ্যাঁ, দেন হলো প্রভিশন অফ হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য, দেন পভার্টি এলিভিয়েশন, দারিদ্র বিমোচন, এগুলোর জন্য কাজ করবে। আর একটা হলো হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়নে, এই এরিয়া গুলো সাধারণত তারা কাজ করে এনজিও গুলা। হ্যাঁ, এবং এনজিওস এন্ড প্রাইভেট পার্টনার্স সেক্টরস আর পার্টনার্স অফ আওয়ার ইন আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নে এই এনজিও এবং প্রাইভেট সেক্টর গুলো তারা পার্টনার, এবং এদেরকে কিন্তু ডেভেলপমেন্ট পার্টনার্সও বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। And NGOs and private sectors are partners in our national development. NGO give useful assistance to government program. তার মধ্যে কোন কোন প্রোগ্রাম আছে, ইপিআই যেটা বলছি, হ্যাঁ, ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ভিটামিন এ ক্যাপসুল ডিস্ট্রিবিউশন, যেটা ব্লাইন্ডনেস প্রোগ্রামটার নাম হলো ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম অফ বাংলাদেশ, টিবি এন্ড লেপ্রসি কন্ট্রোল প্রোগ্রাম, নিউট্রিশন প্রোগ্রাম আছে, এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রোগ্রাম আছে। আর প্রাইভেট সেক্টর ইজ প্লেইং অ্যাক্টিভ রোল ইন কিউরেটিভ হেলথ সার্ভিস ইন আরবান এরিয়া, বিভিন্ন ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, কাজ করছে। এবং কিছু কিছু এনজিও তারা তাদের ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম আছে, কিছু এনজিও আছে তারা গভর্নমেন্টকে অ্যাসিস্ট করতেছে, বিভিন্ন সেক্টর সাপ্লিমেন্ট করতেছে। এবং এই এনজিও এর অ্যাক্টিভিটিস গুলা তারা এখন কিন্তু 70 দশকের পরে বললাম প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এন্ড কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার সোজা কথা। চারটা কম্পোনেন্টই আছে। এবং সাম এনজিওস হ্যাভ স্পেশাল কেয়ার ফর ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস। আবার কিছু এনজিও আছে তারা, তাদের কি আছে, তাদের স্ট্যাটিক সেন্টার আছে, অর্থাৎ ইনস্টিটিউশনাল সার্ভিস দেয়। আর কিছু এনজিও আছে তাদের আউটরিচ সেন্টার আছে, হ্যাঁ, কমিউনিটি লেভেলে তাদের সেবা দিচ্ছে। হ্যাঁ, এনজিওর কিছু উইকনেসও আছে, তারা কোঅর্ডিনেশন কমিউনিকেশনের ল্যাক থাকতে পারে, এবং ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন যেটা, হ্যাঁ, সেইটা ইনএডুকেট হতে পারে, দ্য উইকনেসেস। কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল এনজিওর ইয়াতে দেখি, আমাদের লার্জেস্ট একটা এনজিও হলো ব্রাক। হ্যাঁ, ব্রাক, হ্যাঁ,
যার হেড অফিস হলো আমাদের ঢাকার মহাখালীতে। হ্যাঁ, আমরা জানি ব্র্যাক ইউনিভার্সিটি আছে, তাই না? এবং আগে বলা হতো যে ব্র্যাক হলো বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। হ্যাঁ, এবং ব্র্যাকের সিম্বল কিন্তু আছে, আমরা একজনকে একটা মানে বাম হাত আর ডান হাত, বা ডান হাতে বাম হাত ধরলে যে এক হাত খালি থাকবে, আর একজন ধরবে এটা দিয়ে আরেকজন ওই পাশ থেকে উল্টা ভাবে আসবে, এইভাবে হাতে হাতে হাত ধরে আমরা কাজ করবো। দিস ইজ দ্য সিম্বল। এটা আমি একজন হলাম, আর একজন যদি আমার উল্টা দিকে মুখোমুখি দাঁড়ায়, তার হাত দিয়ে আমি আমার হাত ধরবো, সে আমার এই এই বাহুর, হ্যাঁ, এইখানে ধরবে, হাতে হাত রেখে। এটাই কিন্তু ব্র্যাকের সিম্বল। হ্যাঁ, হাতে হাত রেখে একে আমরা হাত রেখে পাশাপাশি কাজ করি। এবং আমরা জানি ফজলে হাসান আবেদ যিনি ফাউন্ডার, এবং এর ব্র্যাকের কাজ শুরু করছিলেন, যদিও ফজলে হাসান আমাদের স্যার ফজলে হাসান আবেদ, হ্যাঁ, স্যার উপাধি পেয়েছেন উনি। এবং ওনার বাড়ি যদিও ইয়াতে হবিগঞ্জ জেলায়, কিন্তু উনি কাজ শুরু করছিলেন কিন্তু আমাদের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের সাল্লা উপজেলা থেকে কাজ শুরু করছিলেন 1972 সালে। এবং সেটা কি কারণে, আমাদের যে যে যুদ্ধের পরে অনেক এনজিও আছে যে ওয়ার রেভেজের পরে সেই রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশনের কাজ করার জন্য কিন্তু অনেক ইন্টারন্যাশনাল এনজিও আছে, যেমন ইউনিসেফি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে যে ওয়ার রেভেজ কান্ট্রি গুলাতে এই রিহ্যাবিলিটেশন এবং রিলিফ দেওয়ার জন্য কিন্তু তার ইয়া হয়েছিল। যার জন্য কিন্তু ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ছিল ওইটা ওয়ার রেভেজ কান্ট্রি গুলাতে শেষ হয়েছে। পরে যখন এই ইমার্জেন্সি ওভারকাম হয়ে গেছে, হ্যাঁ, তখন কিন্তু শেষ হয়ে গেছে, তখন কিন্তু তার ইউজুয়াল অ্যাক্টিভিটি সে নিয়ে আসছে, তখন কিন্তু আর ওই ইমার্জেন্সি সার্ভিস ছিল না, যার জন্য ওই অ্যাক্রোনিম যেটা বা অ্যাব্রিভিয়েটেড ফর্ম ইউনিসেফটা কিন্তু ঠিকই রয়ে গেছে, কিন্তু তার ইলাবোরেশনে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, ইউনিসেফই বলা হচ্ছে, কিন্তু ইলাবোরেশনে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। চিলড্রেনের বিভিন্ন সে নিউট্রিশনে কাজ করবে, ভ্যাকসিনেশন প্রোগ্রামে কাজ করবে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে। এডুকেশনে ইউনিসেফের আমরা জানি এডুকেশন একটা বড়, জেনারেল এডুকেশন বড় একটা অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আচ্ছা, তারা কি কাজ করতেছে? ড্রাগ রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন, রুরাল ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন, জেনারেল এডুকেশন। ব্র্যাকের কিন্তু আমরা জানি নন ফর্মাল প্রাইমারি এডুকেশন, ঝরে পড়া শিশুদের নিয়ে কিন্তু, হ্যাঁ, একটা বাড়ি ভাড়া করছে, হ্যাঁ, লোকাল এরিয়াতে। এবং সেখান থেকে ঝরে পড়া যে শিশু আছে এবং একজন টিচারও আছে, একজনই টিচার, আমি যতজনকে দেখেছি সবই ফিমেল। হ্যাঁ, তাদের দিয়ে কিন্তু আমাদের নন ফর্মাল প্রাইমারি এডুকেশন, আমাদের ফর্মাল আমরা যেটা স্কুল কলেজে করছি দ্যাট ইজ ফর্মাল প্রাইমারি এডুকেশন। আর হচ্ছে নন ফর্মাল প্রাইমারি এডুকেশন, আর হলো যে ইনফর্মাল, আমরা হাটে বাজারে যেতে অনেক সাথে কথা বলতে, শিক্ষণীয় বিষয়ে আমরা কথা বলি, সেটা ইনফর্মাল প্রাইমারি এডুকেশন। আর আমরা যে স্কুল কলেজে যে ভর্তি হচ্ছি সেটা হলো আমাদের ফর্মাল এডুকেশন। আর উনার হচ্ছে ঝরে পড়া শিশুদের নিয়ে হলো নন ফর্মাল প্রাইমারি এডুকেশন। হ্যাঁ, এনএফপি বা এনএফপি, হ্যাঁ, প্রাইমারি এডুকেশন, প্রাইমারি নন ফর্মাল প্রাইমারি এনএফপি। তাহলে জেনারেল এডুকেশন এখানে আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। এবং গভর্নমেন্ট আফটার ওয়ারের পরে, আমাদের লিবারেশন ওয়ারের পরে কিন্তু ওদের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, এবং তার এরিয়া গুলা কোথায় করে, ম্যাটারনাল, চাইল্ড হেলথ, নিউরাল হেলথ, এমসিএস এর সোজা কথা, ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন যেটা ওয়াশ প্রোগ্রাম এখন আছে, এআরআই কন্ট্রোল প্রোগ্রাম আছে, ইসেনশিয়াল হেলথ কেয়ারে আছে, এইচআইভি এস প্রিভেনশন কন্ট্রোল আছে, মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স, সুস্বাস্থ্য আছে তার, তাই না? সরি। এবং বিভিন্ন উপজেলা লেভেলে তাদের প্রতিষ্ঠান আছে সুস্বাস্থ্য, নিজস্ব প্রোগ্রাম, এগ্রিকালচারে কাজ করে, এডুকেশনে করে, ইনকাম জেনারেশন আছে, ক্রেডিট ডিসবার্সমেন্ট, লোন দেয়, ওমান ওমেন হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে। আমরা যদি দেখি আমাদের হেলথে, এটা তো ওভারঅল বললাম, এগ্রিকালচার, জেনারেল এডুকেশন, ইনকাম জেনারেশন, লোন ক্রেডিট ডিসবার্সমেন্ট, হ্যাঁ, অনেক কিছু বললাম। আমাদের হেলথে কি কি আছে? সরি, হেলথে আছে আমাদের কমিউনিটি হেলথে আছে, নিউট্রিশনে আছে, আমাদের ভ্যাকসিনেশনে তার হেলথ অ্যাসিস্ট্যান্স আছে, এমজিএস প্রোগ্রাম আছে তার, রুরাল স্যানিটেশনে তার প্রোগ্রাম আছে, চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রাম আছে, টিবি কন্ট্রোলে তার রোল আছে, ম্যালেরিয়া কন্ট্রোলের রোল আছে। হ্যাঁ, এবং আমরা যদি এরিয়া ভাগ করে দিই তাহলে কমিউনিটি হেলথ এন্ড নিউট্রিশন, সেখানে আছে নিউট্রিশন এডুকেশন, নিউট্রিশন মনিটরিং এন্ড সার্ভিলেন্স আছে, দেন কাল্টিভেশন নিউট্রিশাস ফুড, ভিটামিন সাপ্লিমেন্টেশন, এগুলোতে আছে। আমরা যে এই যে ভিটামিন সাপ্লিমেন্টেশন বছর 2বার করে দিই আমরা, ব্র্যাকের যে ওয়ার্কার আছে তাদের সাহায্য দেয়, কিন্তু তাদের মাধ্যমে ভিটামিন যে কেউ একজন অ্যাডাল্ট, আমাদের কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু এটা খাওয়াতে পারে, এটা এমন কোনো কঠিন কিছু না। তারা যদি টার্গেটটা জানে, কাদেরকে খাওয়াবো, কতটুকু ডোজ দেবো, কিভাবে খাওয়াবো, আমাদের
ভিটামিনের ক্যাপসুলের যে নিপুল আছে, নিপুলটা কেটে, কাঁচি থাকে, কাঁচিতে কেটে তার যে ভিতরে যে লিকুইডটা থাকে ভিটামিন এ, এবং তার সাথে আছে হলো প্রিজারভেটিভ হিসাবে থাকলো ভিটামিন ই। আবার 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট যদি ভিটামিন এ থাকে আমাদের ওখানে রেটিনল, এবং তার সাথে থাকবে হলো 40 মাইক্রোগ্রাম থেকে থাকবে হলো আমাদের ভিটামিন ই, যেটা আমাদের ইয়া হিসেবে কাজ করে, কি বলে, প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। দেন ভ্যাকসিনেশন প্রোগ্রামে তার রুল আছে, অ্যাসিস্ট করতেছে এমসিএস এ বাচ্চা রেজিস্ট্রেশন, একটা আছে আমাদের অ্যান্টিনাটাল চেকআপে কিন্তু হাই রিস্ক মাদারকে ডিটেক্ট করা, সেটা রেফারেল করা, এগুলো সবই আছে। গ্রোথ মনিটরে হেল্প করে, ব্রেস্ট ফিডিং এ প্রমোশন, এইগুলোতে কাজ করে। রুরাল স্যানিটেশন, সেখানে চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রামে কাজ করে, টিবি কন্ট্রোল করে, ম্যালেরিয়া কন্ট্রোল, এগুলো হলো আমাদের হেলথের এরিয়াতে কাজ করে। আমরা যদি গণস্বাস্থ্য কেন্দ্রের কথা দেখি, জিএসকে গণস্বাস্থ্য কেন্দ্র, যেটা সাভারে, এবং সেটাও 72 সালে এস্টাবলিশ হয়েছে, এবং তার প্রাইমারি ফোকাস হলো ডেভেলপমেন্ট অফ ইন্টিগ্রেটেড লো কস্ট এন্ড সাস্টেনেবল হেলথ কেয়ার সিস্টেম ইন দ্য কান্ট্রি ফর দ্য রুরাল পিপল। কস্ট লো হবে এবং সাস্টেন করে, সাস্টেনের জন্য আমাদের কমিউনিটি সাপোর্ট লাগবে, কমিউনিটি পার্টিসিপেশন লাগবে। এবং সে 4 লাখ পপুলেশন কভার করে, 299টা ভিলেজে, 8টা উপজেলা, 299টা ভিলেজে, নিয়ারলি 4 লাখ পপুলেশন কভার করে। এবং তার এরিয়া অফ অ্যাক্টিভিটিস কি কি আছে, প্রোগ্রাম এরিয়াস কি কোথায় কোথায় আছে, আসলে কমিউনিটি হেলথ সার্ভিস আছে, এমসিএস এন্ড ফ্যামিলি প্ল্যানিং, এগ্রিকালচার আছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে, রুরাল ডেভেলপমেন্ট আছে, ইনকাম জেনারেশন আছে, আর আসলে প্রাইমারি এন্ড অ্যাডাল্ট এডুকেশন আছে, রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন আছে, ড্রাগ ম্যানুফ্যাকচারিং আছে, প্রিন্টিং এন্ড পাবলিশিং আছে, কনজিউমার মান্থলি ম্যাগাজিন আছে, এই সমস্ত প্রোগ্রাম। আর আমাদের হেলথের সেক্টরে কি হেলথ এডুকেশন, নিউট্রিশন, এমসিএস, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, এমসিএস এন্ড ফ্যামিলি প্ল্যানিং বলতে পারি, সেফ ওয়াটার এন্ড স্যানিটেশন, তার অ্যাক্টিভিটিস আছে, এন্ড প্রভিশন অফ ইসেনশিয়াল ড্রাগস সেখানে আছে। মানে হেলথ এডুকেশন, নিউট্রিশন এডুকেশন, promotion of breastfeeding, nutrition surveillance, and distribution of vitamin A capsule বা disbursement, সেটা হলো আমাদের ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রামটার নাম হলো ব্লাইন্ডনেস প্রিভেনশন অফ প্রোগ্রাম অফ বাংলাদেশ, বিপিপিবি। আমাদের যদি অনগোয়িং হেলথ প্রোগ্রামের কথা বলি, তাহলে একটা হলো যে আমাদের বিভিন্ন কি বলে প্রিভেন্টিভ প্রোগ্রাম আছে, যেমন একটা ভ্যাকসিনেশন আছে, ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম অফ বাংলাদেশ। এছাড়া আমাদের বিভিন্ন কন্ট্রোল প্রোগ্রাম আছে, টিবি কন্ট্রোল প্রোগ্রাম, কিছু এআরআই কন্ট্রোল প্রোগ্রাম, ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রাম, লেপ্রোসি এলিমিনেশন প্রোগ্রাম, এই জন্য নিউরোটাল টিটেনাস এলিমিনেশন প্রোগ্রাম, এগুলো প্রোগ্রাম আছে আমাদের অনগোয়িং প্রোগ্রাম। এছাড়া আমাদের এমসিএস এন্ড ফ্যামিলি প্ল্যানিং, তাহলে এখানে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে ফ্যামিলি প্ল্যানিং এর এরিয়া আছে, যেখানে প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য কন্ট্রাসেপটিভস, এবং কমিউনিটি এবং ক্লিনিক বেসড। একটা তাহলে স্ট্যাটিক সেন্টার হলো ক্লিনিক বেসড, আর কমিউনিটি হলো সেটা আমাদের ডোমেস্টিক সার্ভিস, যেটা এছাড়া ট্রেনিং অফ দ্য ফিল্ড ওয়ার্কার্স, ফিল্ড অফ দ্য ট্রেনিং, হেলথের এরিয়াতে ট্রেনিং। এবং এমসিএস এরিয়াতে কি কি আছে গণস্বাস্থ্য কেন্দ্রের কাজ, এই যে এবং এটা কিন্তু ব্র্যাকেরও আছে, এই একই জিনিস। অ্যান্টিনাটাল কেয়ার উইথ রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্ট ওমেন, কারণ গণস্বাস্থ্য তার সব এরিয়াতে কভার করতে পারে না, ব্র্যাকের লোক বল কিন্তু বেশি, ওয়াইড কাভারেজ, এবং দেশের আঙ্গিনা ছেড়ে, দেশের সীমানা ছেড়ে কিন্তু বিদেশের ইয়াতেও কিন্তু তারা কাজ করছে, আফগানিস্তানে কাজ করে তারা। তাহলে অ্যান্টিনাটাল কেয়ার উইথ রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্ট ওমেন, স্ক্রিনিং অফ হাই রিস্ক ওমেন, হাই রিস্ক ওমেনকে আমরা স্ক্রিনিং আউট করে নেই। তো কারণ 100টা যত প্রেগনেন্ট ওমেন আছে তাদের ভিতর থেকে অন অ্যান এভারেজ শতকরা 10 থেকে 15 জন আসবে হাই রিস্ক ওমেন আসবে, এবং যাদের হাই রিস্ক হিসেবে ডিটেক্ট করবে তারা নিজেরা চিকিৎসাতে রেফার করবে, হেলথ কমপ্লেক্সে রেফার করবে যাওয়ার জন্য। লোকাল যেখানে সেটা তার অবস্থা মতো, তার শরীরের ইয়া অনুযায়ী তাকে সেখানে রেফার করবে। এছাড়া নিউট্রিশন এডুকেশন, পোস্ট নেটাল কেয়ার, ট্রেনিং প্রোগ্রাম ফর ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্স, দেন হলো প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, গ্রোথ মনিটরিং এন্ড নিউট্রিশন, এমসিএস এরিয়া। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের কি আছে, একটা মেডিকেল কলেজ আছে, তাই না, এবং একটা স্কুল অফ নার্সিং আছে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য বা ম্যান পাওয়ার প্রোডাকশন সাধারণত আমাদের ম্যাটেরিয়ালস এর সাথে বলি, সাধারণত আমরা বলি ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। মেডিকেল কলেজ আছে, আর আমাদের আছে নার্সিং স্কুল আছে। কেয়ার, কেয়ারের ইলাবোরেশন হলো কোঅপারেটিভ ফর আমেরিকান ডেলিভারি হয়, এবং এটা ক্রিয়েট হয়েছে 1946, এবং it was established for the purpose of sending foods from American donors to
war devastated or war ravaged ইউরোপে। পরবর্তীতে কিন্তু তার এরিয়া কিন্তু after the war, the program area was enlarged and extended to other countries, including Bangladesh. বাংলাদেশে এটা 1949 সালে এটা আসছে, যদিও আমাদের 46 সালে ক্রিয়েট হয়েছে, কিন্তু বাংলাদেশে হচ্ছে 1949-এ। এবং তার দেশে আমাদের 5টা সাব অফিস আছে, ইনক্লুডিং দ্য মেইন অফিস ইন ঢাকা। এবং তার প্রোগ্রাম এরিয়া হলো হেলথ, এগ্রিকালচার, এডুকেশন, যেটা প্রাইমারি এন্ড অ্যাডাল্ট এডুকেশন দুইটাতেই আছে, ইনকাম জেনারেশন প্রোগ্রাম, ইনস্টিটিউশন বিল্ডিং এন্ড রুরাল ডেভেলপমেন্ট। এবং আমরা বললাম যে ইয়া কিন্তু হেলথে কিন্তু ইমিউনাইজেশনে তার কিন্তু কাজ ছিল। আমরা হেলথ সেক্টরে যদি দেখি, হেলথ এডুকেশন, নিউট্রিশন, ভ্যাকসিনেশন, ইমিউনাইজেশন হলো কিন্তু ব্রড টার্ম। আর এমনি আমাদের ইপিআই প্রোগ্রাম যেটা করছে সেটা হলো ভ্যাকসিনেশন, কিন্তু অ্যাক্টিভ ইমিউনাইজেশন, যেটা অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনাইজেশন, দ্যাট ইজ ভ্যাকসিনেশন। এছাড়া ম্যাটারনাল আর চাইল্ড হেলথ, এবং ম্যাটারনাল আর চাইল্ড হেলথে করলে কিন্তু ম্যাটারনাল হেলথের মধ্যে কিন্তু ওই কাজগুলাই, অ্যান্টিনাটাল কেয়ার, স্ক্রিনিং আউট অফ দ্য হাই রিস্ক কেসেস এবং তাদের রেফারাল, তারপরে পোস্টনাটাল কেয়ার, চাইল্ড হেলথের মধ্যে আমাদের প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, দেন হলো গ্রোথ মনিটরিং, নিউট্রিশন, এই সমস্ত বিষয়গুলো আসবে। দেন আসবে ফ্যামিলি প্ল্যানিং। ডিএবি তে হলো ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ, ওই ড্যাব না কিন্তু, ডক্টর অ্যাসোসিয়েশন বলে, এখানে হলো ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এবং সেখানে আমাদের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এস্টাবলিশ 1956। এবং তাহলে শুরুতে ছিল ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, পরবর্তীতে শুরুতে যেটা এস্টাবলিশ ছিল অ্যাজ এ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, and in 1971 it was renamed as ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এবং সেটা একটা নন প্রফিট মেডিকেল সার্ভিস অর্গানাইজেশন, রেজিস্টার্ড কার সাথে, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে এটা রেজিস্টার্ড অন্তর্ভুক্ত হতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। যেটা এনজিও কাজ করবে তাদেরকে অবশ্যই সমাজ কি বলে কল্যাণ বিভাগের সাথে এটা রেজিস্ট্রেশন নিয়ম, সরকারি নিয়ম আর কি, জানা থাকবে কে কোন কাজ করে, এই নিয়ম প্রতিপালন করেই সে সার্ভিস দিবে। এছাড়া 48 ডিস্ট্রিক্ট ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আর অ্যাফিলিয়েটেড প্যারেন্ট বডি, মানে হেড অফিসের সাথে আরো 48টা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আছে, সেটা হলো কোথায়, ডিস্ট্রিক্ট লেভেল। এবং স্ট্রাকচার কি, ইট ইজ রান বাই 26 মেম্বার ন্যাশনাল কাউন্সিল। এবং রুটিন ডে টু ডে ম্যানেজমেন্ট ইজ ক্যারিড আউট বাই দ্য ডাইরেক্টর জেনারেল আন্ডার দ্য গাইডেন্স অফ প্রেসিডেন্ট আর সেক্রেটারি জেনারেল অফ দ্য অ্যাসোসিয়েশন। এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের অবজেক্টিভ হলো to provide comprehensive diabetic health care that would be enable a diabetic to live a full and socially productive life. Ultimate goal হলো যে to ensure prevention and control of diabetes and rehabilitation of poor and unemployed diabetics. যারা পুয়ার এবং আনএমপ্লয়েড ডায়াবেটিস তাদের রিহ্যাবিলিটেশনের জন্য তাদের কোনো ভকেশনাল ওয়ার্কে তাকে ইনভলভ করতে পারে, অথবা তাদের কি বলে আমাদের ভকেশনাল রিহ্যাবিলিটেশন হতে ফিজিক্যাল মেডিকেল রিহ্যাবিলিটেশন করা লাগতে পারে। এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বাংলাদেশের অ্যাক্টিভিটিস গুলো কি আছে, ডেলিভারি অফ দ্য ফ্রি ক্লিনিক্যাল এন্ড ল্যাবরেটরি সার্ভিসেস, এটা একটা কাজ। এডুকেশন এন্ড ট্রেনিং প্রোগ্রাম ফর ডায়াবেটিক্স এন্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, কিভাবে তাদের ডায়াবেটিক রোগীরা কিন্তু অনেক ডাক্তারের থেকে ভালো জানে আর কি। এবং তাদের আবার কিভাবে তারা ভালো থাকবে, তাদের এডুকেশন এবং ট্রেনিং। কারণ আমরা জানি ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে তার কিন্তু সেই ফিলিংসটা, নার্ভের যে সেন্সেশনটা কিন্তু কমে যায়, এবং অনেক ডায়াবেটিক পেশেন্ট কিন্তু হাত পা পুরাই ফেলতে পারে। তাহলে সেই যে এডুকেশনটা তাকে দিতে হবে, তাই না? এবং তাদের শুধু রোগীকে দিলে হবে না, ফ্যামিলি মেম্বার্স দিলে। আর এডুকেশন হতে পারে যে এই ডায়াবেটিক যারা ওষুধ খায় তারা কি হতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, কমন একটা কমপ্লিকেশন, তাই না? তো সেই হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, তাকে কি করতে হবে, তাদের কি দেখে বুঝবো, কি করতে হবে, সেই বিষয়ে কিন্তু তাদের আমরা এডুকেশন দিতে পারি, একটা পেশেন্টকে দিব এবং তার ফ্যামিলি মেম্বারদেরকে দিব। তার সাথে আছে সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস আছে, রিহ্যাবিলিটেশন সার্ভিস আছে, বেসিক এবং অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চ হলো রিসার্চ, আর অ্যাপ্লাইড রিসার্চ আমাদের দেশে সাধারণত অ্যাপ্লাইড রিসার্চ হয়। সে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন সেই রিসার্চটা করতে হবে, ডায়াবেটিস অবশ্যই সে ডায়াবেটিস নিয়ে করবে আর ডায়াবেটিক পেশেন্ট নিয়ে করবে, এন্ড ডিসেমিনেশন অফ ইনফরমেশন, মেসেজ ডিসেমিনেশন করবে, এই একটা কাজ। এবং তার সার্ভিস সেন্টার গুলাকে সে ভাগ করছে, এই লোড বারডেম একটা যেমন আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন ডায়াবেটিক এন্ড এন্ডোক্রাইন মেটাবলিক ডিসঅর্ডারস, সেই বারডেম সেটা যেমন আছে,
এর পাশাপাশি এদের ইয়া কমানোর জন্য এনএইচএন আছে, যাদের নেটওয়ার্ক আছে কিছু, তারপরে কিছু সার্ভিস তাদের বেড়াইছে, কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আছে, এবং তাদের একটা মেডিকেল কলেজ আছে। এই 5টা এরিয়াতে তার কাজ আছে। বারডেমের আমরা দেখলাম ইলাবোরেশন বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন মেটাবলিক ডিসঅর্ডার। আমি ভাইবার জন্য বলছি যেটা, যে আমাদের এনজিও যেগুলো আছে এগুলার কিন্তু শুধু অ্যাব্রিভিয়েটেড ফর্ম জানলে হবে না, অনেক সময় কিন্তু ইলাবোরেশনটা জিজ্ঞাসা করে যে জানে কিনা। আমাদের এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিন্তু এত এনজিও সম্বন্ধে এত ডিটেল জানার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট ইলাবোরেশন গুলো জানতে হবে। হ্যাঁ, তো এখান থেকে এনএইচএন অত বেশি ইম্পর্টেন্ট না, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক, ডায়াবেটিক কার্ডিয়াক সেন্টার, দেন আরভিটিসি রিহ্যাবিলিটেশন ভোকেশনাল ট্রেনিং সেন্টার। হ্যাঁ, এই ভোকেশনাল ট্রেনিং দিলে কিন্তু ভোকেশনাল রিহ্যাবিলিটেশন হবে। এছাড়া কখনো কখনো আমাদের যে ফাংশন রেস্টোরেশন যদি হয় তাহলে কিন্তু মেডিকেল রিহ্যাবিলিটেশন হবে। হ্যাঁ, আমরা জানি রিহ্যাবিলিটেশন 4 ধরনের আছে, তাহলে একটা হলো ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাকে করছে কিন্তু ভোকেশনাল রিহ্যাবিলিটেশন করছে। বিশেষ করে এটা দেওয়া হচ্ছে হলো যারা ইয়া ডায়াবেটিক, মানে ইয়াং যারা ডায়াবেটিক আছে, যাদের কি বলা হয় এটাকে, যাদের এটাকে বলা হচ্ছে হলো আমাদের যারা ইয়াং, যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক যারা, তাদের কিন্তু আমাদের ইয়া দিচ্ছি, কি বলে, ওই রিহ্যাবিলিটেশন করছি। দেখবো এখানে যে আমাদের এখানে ডায়াবেটিক আছে বার্ডেন যেটা আছে সেটা বিশাল আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আছে, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট আছে, বেসিক ডিসিপ্লিন মেডিসিন সার্জারি অপশন গাইনোকোলজি ডিপার্টমেন্ট আছে, কিছু সাব ডিসিপ্লিন আছে, এবং নন ডায়াবেটিক পেশেন্ট তো আসে এখানে, নন ডায়াবেটিক পেশেন্টও কিন্তু এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। এবং তার প্রিন্সিপাল হেলথ কেয়ার সার্ভিস হলো ডাইরেক্টর জেনারেল দিবে, এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ইনডোর হসপিটাল যেটা আছে সেটা দিবে, এবং তার হসপিটাল বেড যেটা আছে সব কিন্তু পেইং, এবং সেখানে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা কিন্তু ওই ডায়াবেটিক সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, তাদের দ্বারা ওই ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু তারা পায়। সব বেড কিন্তু পেইং, নন পেইং বেড নাই। এন্ড কিছু আমাদের হেমোডায়ালিসিস হেপাটোবিলিয়ারিস সার্জারি ইউনিট আছে, সেই সমস্ত অপারেশন গুলো হয়। এখানে কিছু একটা ইনস্টিটিউশন, এখানে কিছু কোর্স আছে আমাদের, পিএইচডি যেমন আছে, এমডি এমএস আছে, বিভিন্ন সাবজেক্টে আছে, এমফিল আছে। হ্যাঁ, মেটাবলিক এন্ডোক্রাইন মেটাবলিক ডিসঅর্ডারের উপরে ডিপ্লোমা আছে, অপথলমোলজিতে ডিপ্লোমা আছে, অ্যানাস্থেসিয়া ডিপ্লোমা আছে, কার্ডিওলজিতে ডিপ্লোমা আছে। এগুলাও জানা দরকার যে কোথায় কোন কোর্স আছে, আর হয়তো মডিফিকেশন পরবর্তীতে হতে পারে, কিন্তু বেসিক কিছু জানতে হবে। সেটা যেমন আছে, এটা ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক আছে। সেখানে আমাদের এই যে আমাদের বার্ডেন যেটা আছে, সেই বার্ডেনের উপরে চাপ কমানোর জন্য কোয়ালিটি ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক কেয়ারের জন্য আমাদের বিভিন্ন সেন্ট্রাল ল্যাবরেটরি আছে, এবং বিভিন্ন 16 সেন্টার্স আছে মেট্রোপলিটন এবং সাবার্বস, উপ শহর এলাকায় আর কি। হ্যাঁ, সাবারবান এরিয়া যেটাকে সংক্ষেপে সারবাব বলা হয়, সেইখানে এই সার্ভিস গুলো এনএসএন এর ঢাকা শহর এবং তার আশেপাশে 16টা সেন্টারে আছে, যেখান থেকে কোয়ালিটি ডায়াগনোসিস হচ্ছে এবং থেরাপিউটিক কেয়ার মানে চিকিৎসা যেখানে দেওয়া হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের, যেটার ফলে বার্ডেমের উপরে যে চাপটা প্রেশার সেটা কমে আসছে, কমে দেওয়ার জন্য, হিউজ পেশেন্ট লোড ওখানে, মানে আনম্যানেজেবল। সেজন্য এই জিনিসগুলা ইয়া করে দেওয়া হয়েছে। আমরা যেটা জানি যে মিরপুরে আছে, বিভিন্ন জায়গাতে 16 সেন্টার, মিরপুরে টেকনিক্যালের ওইখানে কিন্তু একটা সেন্টার আছে, শহরে বিভিন্ন জায়গায় আছে। এছাড়া ডায়াবেটিক কার্ডিয়াক সেন্টার যেটা, সেটা ইন্টারভেনশন কার্ডিয়াক সার্জারি, হ্যাঁ, সেখানে হয়। আচ্ছা, আর ইব্রাহিম মেডিকেল কলেজ যেটা আছে সেখানে কিন্তু আমাদের মেডিকেল কলেজ, এবং সেখানে আমাদের ছাত্র ভর্তি হচ্ছে, এমবিবিএস ডিগ্রি সেখান থেকে দেওয়া হচ্ছে। এইচকেআই হলো হেলেন কেলার ইন্টারন্যাশনাল, যেটা আমাদের 1979 সালে এস্টাবলিশড হয়েছে, এবং আমাদের সরকারি যে প্রতিষ্ঠান একটা আইপিএইচ হলো ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, যেটা হলো মানে আমাদের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান যেটা বাংলায়। আর একটা আছে পাবলিক হেলথ নিউট্রিশন ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন, যেটা সংক্ষেপে বলে আইপিএইচএন। আমরা যদি মহাখালী রেলগেট থেকে সোজা পূর্ব দিকে যদি আগাইতে থাকি, রেলগেটের জাস্ট অপোজিটে, ওইখান থেকে যদি হাতের যাইতে নিয়ে আমার পশ্চিম দিকে মুখ করা যদি থাকে, সরি পূর্ব দিকে মুখ করে যদি আমরা আগাইতে থাকি, একদম আমার যেটাকে বোঝার জন্য একদম স্ট্রেট যেটা থাকবে, সেই প্রতিষ্ঠান নাম হলো আইপিএইচ, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, যার একটা অংশতে আমাদের আইসিডিডিআরবি প্রথম কাজ শুরু করছিল কলেরা হাসপাতাল হিসেবে। সে যে জায়গাটা নিয়েছে
ওই জায়গা তার আইসিটি টেবিল এক্সটেনশন হচ্ছে, বিল্ডিং মানে ফিজিক্যাল স্ট্রাকচার এক্সটেনশন হচ্ছে, কিন্তু ওই সরকারি ওই যে তারা যে প্রথমে যে আশ্রয়টা নিয়েছিল সেটা কেন জানি ছাড়ে না, এখনো ছাড়ে না, তাদের দখলে রেখে দিচ্ছে। তাদের অনেক কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচারে কিন্তু অনেক এক্সটেনশন হয়েছে, কিন্তু ওইটা ছাড়েই না। এবং এখন এমন অবস্থা, আগে তো আমরা যখন এই নিপসামে পড়াশোনা করেছি তখন কিন্তু ওই আইপিএস এর গেট দিয়ে ঢুকে ওইখানে একটা পোস্ট অফিস ছিল, ওখান থেকে কলাপসেবল গেট খোলা থাকে, ওই দিক দিয়ে বের হয়ে আবার ওই সাততলা বস্তির দিকে যাওয়া যেত, কিন্তু এখন কিন্তু আর ওইদিকে ঢোকার কোনো স্কোপ নাই। এবং আরেকটা জিনিস হলো ওই বিল্ডিং এর ওইদিকে আইপিএস এ ঢুকতে গেলে মেইন যে গেটটা আছে ওইটা ঢোকা ছাড়া আর কোনো পথ নেই, সব বন্ধ করে দিচ্ছে। এবং ওখানে যে তিনতলা চারতলা বিল্ডিং পুরাটাই তারা দখলে রাখছে, তাদের যদিও অনেক এক্সটেনশন হয়েছে কিন্তু এটা ছাড়া নেই। যাক, যেটা বলছিলাম যে আমাদের একদম মহাখালী রেল গেট থেকে যার উল্টা দিকে আমরা যখন ঢুকে গেলাম, তার ডান পাশে আমার আছে কিন্তু বিসিপিএস। বিসিপিএস এর এই দিকের একটা গেট আছে, বিসিপিএস দিয়ে সোজা ঢুকে গেলে আমাদের একদম বলে আমরা সোজা বাংলা ভাষায় যদি বলি নাক বরাবর যেটা, হ্যাঁ স্টেট, বেশি দূরে না, ওখানে আছে না জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। আর বাম দিকে যেটা বিসিপিএস এর উল্টো দিকে, বিসিপিএস হলো আমার হাতের ডান পাশে পড়বে, আর বাম দিকে পড়বে হলো ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, যেটাতেই হেলেন কেলার এই কোলাবোরেশনের মাধ্যমে কাজ করে। এবং যেখানে তার অন্য কাজই আছে, তার মধ্যে একটা হলো আমাদের এই যে বছরে 2 বার করে যে আমরা ভিটামিনের সাপ্লিমেন্টেশন দিচ্ছি আন্ডার 5 চিলড্রেনদের, সেই কাজে কিন্তু এই পাবলিক হেলথ নিউট্রিশনের, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশনের অন্যতম একটা কাজ। হ্যাঁ, তো আরো যেটা বলছিলাম যে প্রতি অনেক সময় জিজ্ঞাসা করে যে এটা মহাখালী কমপ্লেক্স বলে কেউ কেউ, আবার যে এখানে আর কি কি প্রতিষ্ঠান আছে, তাহলে একদিকে বিসিপিএস, বিসিপিএস এর গেট কিন্তু আবার ওই মেইন রাস্তার সাথেও আছে, যেটা অগ্রণী ব্যাংক আইসিটি ডাব্লিউ শাখার সাথে ওখানে ওই পাশে কাছাকাছি আছে। আইসিটি ডাব্লিউ ওইদিকে একটা গেট আছে, আবার এদিকে আমাদের সাততলা বস্তির দিকে যেতে কিন্তু একটা গেট আছে, কিন্তু ওই গেট দিয়ে কিন্তু আর ঢোকার কোনো স্কোপ নেই। এখন ঢুকতে গেলে ওই মেইন রাস্তার যে গেট ওইটা দিয়ে, আগে কিন্তু সব দিক দিয়ে ঢুকা যেত। আমরা লাইব্রেরি, আইসিটি লাইব্রেরি ইউজ করতাম, তখন ওই গেট দিয়ে ঢুকতাম, এই যে আইপিএস এর উল্টো দিকে যে গেটটা, এদিক দিয়ে ঢুকতাম। আচ্ছা, যাই হোক, আর কি প্রতিষ্ঠান আছে, আর একটা ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান আরেকটু আগায় গেলে হাতের বিসিপিএস ও পড়বে হাতের ডানে, ওটাতে বড় প্রতিষ্ঠান আছেই। আর তার উল্টা দিকে পড়বে হলো আমাদের, বাম দিকে পড়বে নিপসাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। আর একটু আগায় গেলে বিসিপিএস এর শেষ মাথা পড়বে, আইপিএস এর ওই কর্নারে এখন একটা কিন্তু আমাদের হয়েছে হলো কি, আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা ইয়া হচ্ছে প্রতিষ্ঠান। আর একটা একটু আগায় গেলে বাম দিকে মোড় নিয়ে চলে গেলে নিপসামের সাথে গা লাগানো, হ্যাঁ, মহাখালী কাঁচা বাজারের সাথেও লাগানো, কিন্তু এটা বোঝা যায় না এই দিক থেকে হলো আমাদের ইপিআই হেডকোয়ার্টার যেটা। হ্যাঁ, এই ইপিআই ভ্যাকসিন গুলা ওইখানে স্টোর করা থাকে, এখানে স্টোর হয়, বিদেশ থেকে আসার পরে আগে এখানে স্টোর হবে, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে যাবে, এবং ডিস্ট্রিক্ট লেভেলে স্টোর হবে, তার ট্রান্সপোর্ট হলে এখান থেকে বিদেশ থেকে আসছে ট্রান্সপোর্ট হয়ে এই আমাদের ইপিআই হেডকোয়ার্টারে স্টোর হচ্ছে, আবার ইপিআই হেডকোয়ার্টার থেকে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে স্টোর হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে উপজেলা লেভেলে, উপজেলা লেভেলে স্টোর হবে, এবং উপজেলা লেভেল থেকে আবার ট্রান্সপোর্ট হবে কোথায়, এই যে আমরা আউটরিচ সেন্টারে, ভ্যাকসিনেশন সেন্টারে পাঠাবো, সেভাবে ট্রান্সপোর্ট করা হচ্ছে ভ্যাকসিন কিনে। আর বাকি আউটরিচ সেন্টারে যখন যাব সেখানে ট্রান্সপোর্টেশন হবে বাই যে কোল্ড চেইন ইকুইপমেন্ট যেটা আছে সেটা ভ্যাকসিন ক্যারিয়ার। আর এই যে আমরা ইপিআই ন্যাশনাল লেভেল থেকে, আইপিআই হেডকোয়ার্টার থেকে ডিস্ট্রিক্ট লেভেল, দেন ডিস্ট্রিক্ট থেকে উপজেলা লেভেল, সবখানে কিন্তু ট্রান্সপোর্ট হবে বাই কোল্ড বক্স। কোল্ড বক্সের সাইজ কিন্তু এই বড় বড় ট্রাঙ্কের মতো সাইজ, কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল। যাই হোক, এই কমপ্লেক্সের মধ্যে আর কি প্রতিষ্ঠান আছে, একটা হলো আমরা শুরুতেই, এখনো কিন্তু, আগে এই গেটটা ছিল না, এই যে মহাখালীর কাঁচা বাজারের দিক যাইতে এই যে ফল টল বিক্রি হয়, ওর উল্টা দিকে কিন্তু, কাঁচা বাজার না একদম বাজার যেতে, এখানে কিন্তু একটা গেট করছে এখন আইপিএস এর। আর একটা গেট কিন্তু আমাদের ওই বিসিপিএস এর গেটের উল্টা দিক দিয়ে নিপসামে যাওয়ার গেট দিয়ে ওই দিক দিয়ে ঢোকা যায়, রাস্তা আছে, গাড়ি ঘোড়া ঢোকান যায়, তো ওই দিকে আছে। তাহলে আইপিএস এর, দেন হলো নিপসাম, ইপিআই হেডকোয়ার্টার, আর আমি তো বললাম সামনাসামনি আছে আমার হলো জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। এখান থেকে এখন যদি আমাকে ডান দিকে মন নেই, পুষ্টি প্রতিষ্ঠানে না ঢুকে আমি যদি সাততলা বস্তির দিকে যেতে লাগি, তাহলে আমার হাতের ডান পাশে বিপিএস এর কিছু অংশ পড়বে, তারপরেই পড়বে আমার হলো
ওই আমার হলো ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার, এই বিসিবিএস এর গা লাগানো হয়েছে। এবার আবার আমার শাহিক আছে, তারপরেই কিন্তু আবার ডান দিক দিয়ে আগাইতে থাকলে পড়বে কিন্তু আবার আইসিডিডিআরবির এই গেট, এবং তার উল্টা দিকে হলো আইপিএস এর এখানে গেট আছে, কিন্তু এটা আইপিএস এর গেট নাই, এটা এখন আইসিডিডিআরবির একদম তারা পারলে এখন ওই রাস্তাও বন্ধ করতে পারলে বন্ধ করে তারা নিজস্ব প্রতিষ্ঠানের মতো একটা ইয়া করে রাখতে হবে। তো তারপরে আরেকটু আগায় গেলে আমাদের এই যে বিভিন্ন জায়গায় যে আমাদের ইয়া হয়, আমাদের এই মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই, তারপরে আমাদের এই যে বিভিন্ন ল্যাব টেকনিশিয়ান মানে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি, তারপরে রেডিও ইয়াতে কি বলে বিভিন্ন টেকনোলজিস্টদের যে হয় এটাকে বলে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। আর একটু আগায় গেলে কিন্তু আমি পাবো, হাতের ডান পাশে পড়বে। তারপর আরো কিছু আগায় গেলে সাততলা বস্তির পাশে কিন্তু আমার আছে হলো বিএমআরসি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। এই সমস্ত আমাদের ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান কিন্তু এই কমপ্লেক্সের ওইখানে গেলেই কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমরা পাচ্ছি এখানে। তাহলে অনেক সময় জিজ্ঞাসা করে যে ওই যে আমরা ইপিআই হেডকোয়ার্টারে কিন্তু ডে ভিজিটে নিয়ে যাই, তাহলে ইপিআই হেডকোয়ার্টারের পাশাপাশি আর কি কি প্রতিষ্ঠান আমাদের আছে? কেউ কেউ হয়তো আইপিএস ও ভিজিটে যায়, কেউ কেউ হয়তো আইপিএইচ এও ভিজিটে যাচ্ছে, না গেলেও জিজ্ঞাসা করে যে আর কি কি প্রতিষ্ঠান ওখানে দেখা গেছে। তাহলে আইসিডিডিআরবি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেটা আছে। ইপিআই হেডকোয়ার্টার আছে আমাদের, যেটা আসলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, যেটা আইপিএসএল। আর হলো জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, যেটা দেখা যায় টিটি ভ্যাকসিন তৈরি হতো। হ্যাঁ, এখনো এই আমাদের আইভি ফ্লুইড যেটা সরকারি ভাবে ওখানে তৈরি হয়, এবং ব্লাড ট্রান্সফিউশনের যে ব্যাগ সেটাও ওখানে তৈরি হচ্ছে। তাহলে আইপিএইচ যেটা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, এটা আছে। হ্যাঁ, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের বললাম যে আইসিটি এবং বললাম যে আমাদের হেলথ টেকনোলজি, এইগুলো প্রতিষ্ঠান আমাদের এখানে আছে। তাহলে হেলেন কেলার ইন্টারন্যাশনাল আইপিএসএন এর সাথে কোলাবোরেশন করে কিন্তু কাজ করছে, তাই না? এবং কি করে ইম্পার্ট, মানে কি ইম্পার্ট কথা তো প্রদান করে, নিউট্রিশন এডুকেশন দিবে এবং তার নিউট্রিশন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করবে, এবং তারে কি করবে আর কি করবে, তারা নিউট্রিশন স্ট্যাটাস যে অ্যাসেসমেন্ট তার জন্য সার্ভে করবে। এবং নিউট্রিশন স্ট্যাটাস অ্যাসেসমেন্ট সার্ভে করার জন্য আমি যদি জিজ্ঞাসা করি কি ধরনের স্টাডি লাগবে, আমরা যার শুধু কি লাগবে যে আমাদের তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা কি আছে। একটা আন্ডার 5 চিলড্রেনদের মধ্যে হয়তো করব, তাদের নিউট্রিশন দেওয়া হয়তো আমরা নিউট্রিশন ইয়া দেখার জন্য ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারি, আর কিছু অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট করতে পারি, ওয়েট ফর এজ, হ্যাঁ, দেন ওয়েট ফর হাইট, হ্যাঁ, হাইট ফর এজ, বিভিন্ন মেজারমেন্ট আছে। তাহলে ওয়েট ফর এজ হলে বেশি সেনসিটিভ, কারণ হলো মানুষের হাইট লস হয় না, এজ ওয়েট লস হতে পারে। হ্যাঁ, যেমন আমাদের ডায়রিয়াল ডিজিজ, দেন আমাদের মিজেলস, এগুলোতে হলে খুব সাডেনলি কিন্তু আমাদের ওয়েটটা লস করতে হবে, হাইট কিন্তু লস হবে না, হাইট লস বাড়বে না সে, কিন্তু কখনো হাইট কমে যাবে না, এবং সেটা সময় লাগবে, কনিক আন্ডার নিউট্রিশনে হতে পারে। আমাদের জন্য ওয়েট ফর এজ যেটা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা যদি করতে চাই আমাদের এখানে ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল স্টাডি, যার আর এক নাম হলো প্রিভ্যালেন্স স্টাডি, সেই স্টাডি করতে হবে। সার্ভে, যেটাকে বলছে সার্ভে, ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল স্টাডি, সেটাকে আমরা বলি সার্ভে। সেটা করা হয় নিউট্রিশন স্ট্যাটাস অ্যাসেসমেন্টের জন্য। এবং নিউট্রিশন স্ট্যাটাস অ্যাসেসমেন্ট আমরা যে কোনো বয়সে করতে পারি, তবে আমাদের দেশের জন্য আন্ডার 5 এজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাদের মধ্যে বেশি পরিচালনা করা হয়। আমরা প্রেগনেন্ট মাদার বা রিপ্রোডাক্টিভ এজের মাদার মধ্যে দেখতে পারি, বিভিন্ন এজ গ্রুপে দেখা যেতে পারে। তারা কি করে যে ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রামে সেই যে বছরে 2 বার করে ভিটামিন এ ক্যাপসুল সাপ্লিমেন্টেশন দেওয়া হচ্ছে, এজ অনুসারে আইদার 1 লাখ ইন্টারশন বা 2 লাখ ইন্টারশন সেটা দিচ্ছে। দেন ভিটামিন এ রিচ ফুড যেগুলো আছে সেগুলাতে কনজাম্পশনের জন্য তাদের প্রমোট করা হচ্ছে, হেলথ প্রমোশন। যেমন হেলথ এডুকেশন বাই আই ম্যাটেরিয়ালস হলো আমাদের ইনফরমেশন এবং এডুকেশন যে ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালস বলা হয়, ইনফরমেশন এডুকেশন ম্যাটেরিয়ালস। যেমন আমাদের বিভিন্ন পোস্টার হতে পারে, বিভিন্ন লিফলেট হতে পারে, বিভিন্ন ব্রোশিওর হতে পারে, হ্যাঁ, লিফলেট হতে পারে, বিভিন্ন এগুলাকে ম্যাটেরিয়ালস, মানে আমাদের হেলথ এডুকেশনের যে মানে এইড যেগুলা সেইগুলা, বা কমিউনিকেশনের এইড যেগুলা, সেই সমস্ত ম্যাটেরিয়াল তৈরি করা হয়। হেলথ এডুকেশন দেওয়া হচ্ছে থ্রু মাদার্স হেলথ ওয়ার্কার্স এন্ড আদার ট্রেনিজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসলে এবিসি। এবিসি হলো অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন। হ্যাঁ, এখানে তার মেইন অ্যাক্টিভিটি হলো টু পারসু আই সাইট রেস্টোরেশন মানে পুনরুদ্ধার করা, এন্ড ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম। এবং তারা সার্জিক্যাল আই ক্যাম্প যেটা সেটা করে থ্রু
ইসলামিয়া আই হসপিটাল এবং ডায়াগনস্টিক এন্ড ট্রিটমেন্ট ক্যাম্প করে ডিস্ট্রিক্ট লেভেলে, এবং তাদের এটা একটা রেজিস্টার্ড এনজিও। অবশ্যই রেজিস্ট্রেশন হলে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে করতে হবে। তাদের ইনকাম জেনারেটিং প্রজেক্ট আছে, বিভিন্ন ইন কান্ট্রি আউট কান্ট্রি, মানে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে তারা গ্রান্টস পায়, ডোনেশন পায়। ইন্ডিভিজুয়াল লেভেলে ডোনেশন হতে পারে অথবা অর্গানাইজেশন লেভেলে ডোনেশন পায়, তারা চলে। রোটারি ইন্টারন্যাশনাল আছে, সেই রোটারি ইন্টারন্যাশনাল সেটা ইউএসএ তে হয়েছিল, এস্টাবলিশ হয়েছে বা ফাউন্ডেড হয়েছিল, এবং লার্জেস্ট নন পলিটিক্যাল হিউম্যানিটেরিয়ান সার্ভিস অর্গানাইজেশন, এবং তাদের at present 1.3 million Rotarians আছে in 66 countries including Bangladesh, এবং তাদের আমাদের এই রোটারি ইন্টারন্যাশনালের বড় একটা কন্ট্রিবিউশন ছিল পলিও ইরাডিকেশনে। পলিও প্লাস যেটা ছিল আমাদের, সেই পলিও ইরাডিকেশন একটা দিয়ে ছিল, ইন্টারন্যাশনাল স্কলারশিপ, ইন্টারন্যাশনাল পিস এবং লিটারেসি, এইখানে তাদের রোল আছে। হেলথের মধ্যে না, ভ্যাকসিনেশনে, তাও স্পেসিফিক্যালি পলিও ইরাডিকেশন। এবং এছাড়া আরো প্রোগ্রাম আছে কি, যেটা হেলথের সাথে সরাসরি সবগুলো না, ইন্টিগ্রেটেড ফার্মিং, লাইফ স্টক প্রোগ্রাম, আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম, রোটারি এক্সচেঞ্জ প্রোগ্রাম, এবং আর লোকাল কিছু প্রোগ্রাম আছে, সেখানে বেসিক গ্রান্টস, ভোকেশনাল ট্রেনিং, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, মাইক্রো ক্রেডিট এন্ড আদার হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম। দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্য এজেড, বয়স্কদের জন্য যে অ্যাসোসিয়েশন সেটা, এবং সেটা 1960 সালে এস্টাবলিশ হয়েছে, এবং যারা হেলথ এবং ওয়েলফেয়ার অফ দ্য এজেড, এজেড সাধারণত 60 ইয়ার্স এর উপরে যারা আছে তাদের এজেড ধরা হচ্ছে বা এল্ডারলি ধরা হচ্ছে তাদের, এবং হেলথ এন্ড ওয়েলফেয়ার লুক আফটার তারা করে, এবং তারা এই যে এজেড যে পপুলেশন আছে তাদের বেসিক নিডের মিটিং এর জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেটা করে। তারা পাবলিক অ্যাওয়ারনেস এবং ডেভেলপমেন্ট প্রমোট করে, কমিউনিটি বেসড সিস্টেম অফ কেয়ার ফর দ্য এজেড। তারা সবকিছু করে হলো এজেডদের জন্য বা এল্ডারলি পিপলের জন্য। তারা এই সরি এল্ডারলি পপুলেশনের জন্য ন্যাশনাল পলিসি ফর্মুলেট করে, তারা স্টাডি কন্ডাক্ট করে যে ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম অফ দ্য এল্ডারলি পিপল, এটা দেখার জন্য আমাদের স্টাডি করবে হলে এখানে ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল স্টাডি করবো, যে একটা ডিজিজের ম্যাগনিটিউড বা এল্ডারলি পিপলের তারা কি কি অসুখে ভুগতেছে, এবং তাদের ম্যাগনিটিউড দেখার জন্য আমাদের প্রিভ্যালেন্স আছে, ইনসিডেন্স আছে। আর যদি ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল স্টাডি করি, that will be from the study we get prevalence rate, not the incidence rate. কারণ এই জন্যই ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল স্টাডির নাম, আর একটা নাম হচ্ছে প্রিভ্যালেন্স স্টাডি, এটা মাথায় থাকে যেন। সেই প্রবলেম ম্যাগনিটিউড এস্টিমেট করার জন্য প্রিভ্যালেন্স করি, এল্ডারলি পিপলদের মধ্যে কোন রোগ আছে তার প্রিভ্যালেন্স কত আছে সেটা এস্টিমেট করি থ্রু ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল স্টাডি, এই যে কন্ডাক্ট স্টাডি বলছে। এবং এছাড়া কি সেমিনার, ওয়ার্কশপ এবং আদার ট্রেনিং প্রোগ্রাম এল্ডারলিদের করা হয়। ফ্রি হেলথ কেয়ার সার্ভিস ফর দ্য এল্ডারলি, এবং ডিসেমিনেশন অফ ইনফরমেশন, অথবা মেসেজ ডিসেমিনেশন এন্ড এডুকেশন থ্রু পিরিয়ডিক্যালস এন্ড ম্যাগাজিনস, এবং টু এস্টাবলিশ হোম ফর দ্য এল্ডারলি, বয়স্কদের জন্য আবাস। এছাড়া আছে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটি, এটা একটা এনজিও আছে, 1978 সালে হয়েছিল, এক গ্রুপ অফ এনজিওস ওয়ার্কিং ইন দ্য হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যান, তাদের দ্বারা হয়েছিল, এবং তাদের অবজেক্টিভ হলো ইজ টু অ্যাসিস্ট এনজিওস টু ফাংশন ইফেক্টিভলি ইন সার্ভিং দ্য পিপল, এবং কমিউনিকেশন ফ্যাসিলিটেশন করার জন্য, এবং এনজিওদের মধ্যে কোঅর্ডিনেশনের জন্য। কোঅর্ডিনেটিং এনজিও আছে, আমরা দেখলাম আগে, তাহলে এটা একটা কাজ করে, এবং পাবলিক ডিপার্টমেন্টস, ডোনার্স এবং ইউএন এজেন্সির মধ্যে কোঅর্ডিনেশন করার জন্য। এনজিও, পাবলিক ডিপার্টমেন্ট, ডোনার্স, পাবলিক মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, ডোনার্স এবং ইউএন এজেন্সিতে কোঅর্ডিনেশনের জন্য আমাদের এই ভলান্টিয়ার হেলথ সার্ভিস সোসাইটি কাজ করে যাচ্ছে, এবং তারা ট্রেনিং এবং ওয়ার্কশপ ফ্যাসিলিটিস দিবে টু আদার এনজিওস এন্ড গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, এবং তারা ডেভেলপমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন অফ হেলথ এডুকেশন ম্যাটেরিয়ালস, ওই যেটা বিভিন্ন ধরনের প্রিন্টেড ম্যাটেরিয়ালস হতে পারে ইন দ্য ফর্ম অফ পোস্টার, লিফলেট, ব্রোশিওর, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, আই ম্যাটেরিয়ালস, দেন কালেকশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ পাবলিকেশন অন হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং, পাবলিশ করবে, ডিস্ট্রিবিউট করবে। তাদের এছাড়া তাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, যেটা পিএসসি ওরিয়েন্টেশন হয় ফর টিচার্স এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য। এছাড়া নিউট্রিশন, টিউবারকুলোসিস, লেপ্রোসি, ইপিআই, ফ্যামিলি প্ল্যানিং, এই সমস্ত প্রোগ্রামে তারা তাদের সার্ভিসটা এক্সটেন্ড করছে, বিশেষ করে ট্রেনিং প্রোগ্রাম এগুলো।
এছাড়া তারা কি করে, পাবলিকেশন অফ নিউজ লেটার, আগে ভলান্টারি হেলথ সার্ভিস সোসাইটির নিউজ লেটার পাবলিশ হতো, বুকলেট, জার্নাল পাবলিশ হতো, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট আর্টিকেল। এবং আমরা স্টাডি করতাম যখন ইয়াতে কি বলে থিসিস এবং ডিসার্টেশন করেছি, এই ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটি থেকে অনেক কিছু ইনফরমেশন নিয়েছি। হ্যাঁ, আগে রেগুলারলি পাবলিশ হতো, আমরা ওখানে ইম্পর্টেন্ট জিনিস, আমি সাধারণত ডিপ্লোমা কোর্সের সময় যেটা করেছি আমরা হয়তো টিটানাস টক্সয়েডের উপরে, সেখানে সেই টিটানাসের উপরে নিউটাল টিটানাস বা ম্যাটারনাল টিটানাস বা টিটানাস ইমিউনাইজেশনের উপরে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি পেয়েছি। সেখানে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটি থেকে আমরা তাদের যে পিরিয়ডিক্যালস আছে, নিউজ লেটার আছে, ওখানে আমি তথ্য নিয়েছি আমি নিয়েছি। এবং অ্যাসিস্টিং এনজিওস ইন ডেভেলপমেন্ট প্রপোজাল ডেভেলপমেন্টে হেল্প করতেছে, এবং প্রোগ্রাম ইভ্যালুয়েশন, একটা প্রোগ্রাম হলে পরে তার প্রোগ্রামটা যে আমরা ইনভেস্ট করলাম, তাহলে সেখানে আমাদের কতদূর কাজ হলো সেটা ইভ্যালুয়েশনের জন্য আমরা প্রোগ্রাম যেমন বলি প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন। প্রোগ্রাম শুধু প্ল্যান করলে হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং ইমপ্লিমেন্টেশন পরে আমরা কি রেজাল্ট পেলাম সেটাও ইভ্যালুয়েট করতে হবে। সেই প্রোগ্রাম ইভ্যালুয়েশনে এনজিও কে অ্যাসিস্ট করে। এবং এছাড়া মাস মিডিয়াতে ডিসেমিনেশনের জন্য ইনফরমেশন রিগার্ডিং পিএসসি, প্রাইমারি হেলথ কেয়ারের এই ইনফরমেশনটা ডিসেমিনেশনে তাদের রোল প্লে করে। and relationship between government, donor agency and যদি legal or regulatory framework সেটা regulate করে। and issues relating to program management and program implementation, program management এবং সেই program implementation সেই ইস্যু নিয়ে তারা কাজ করে। আর এছাড়া ডিউরিং ন্যাচারাল ক্যালামিটিস বা ন্যাচারাল ডিজাস্টার্স, যেমন আমাদের সাইক্লোন আছে, স্টর্ম আছে, টাইডাল ওয়েভ আছে, ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল ক্যালামিটিস, ফ্লাড or ন্যাচারাল ক্যালামিটিস। It mobilizes the large network of NGOs throughout the country in distribution of medical supplies. চিকিৎসা সামগ্রী যেটা, এটা খালি ওষুধ না, ওষুধ, গজ, ব্যান্ডেজ বা অন্যান্য যেগুলো লাগে মেডিকেল সাপ্লাইজ। আমাদের এখানে কিন্তু ড্রাফিং এর জন্য কাগজপত্র সেগুলো কিন্তু মেডিকেল সাপ্লাইজ এর মধ্যে পড়ে। সাপ্লাইজ কিন্তু শুধু ওষুধ না, চিকিৎসা সামগ্রী যা আছে সব, আদার রিলিফ ওয়ার্ক, এটা ডিস্ট্রিবিউশন শেয়ার করে। দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যার সিম্বল হলো আমাদের এখানে কি রেড ক্রিসেন্ট, কিন্তু অন্যান্য নন মুসলিম দেশে হলো রেড ক্রস, কিন্তু ইরানে হলো রেড লায়ন এন্ড রেড সান। এবং সেটা সিগনিফিকেন্ট অ্যাসিস্ট্যান্স দিচ্ছে ইন হেলথ সেক্টর অ্যাক্টিভিটিস। এবং সেই বাংলাদেশে কি কি রেড ক্রিসেন্ট সোসাইটির কি কি কাজ আছে, একটা হলো যে জেনারেল হসপিটাল আছে দ্য কান্ট্রি, যেখানে আমাদের যে একটা মেডিকেল কলেজ আছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল ইন ঢাকা, সেটা একটা আছে, এটা একটু বড় হাতে হওয়া উচিত। রেড ক্রিসেন্ট আমাদের কি আছে, মেডিকেল কলেজ হসপিটাল, যেটা মগবাজারে, সেটা একটা আছে আমাদের ইম্পর্টেন্ট ইয়া। সেটা জেনারেল হসপিটালের মধ্যে এটা আছে, তার 303 বেড আছে, তার সাথে আরো আছে টোটাল বেড হলো 488। টোটাল বেড সংখ্যা হলো 488, ইনক্লুডিং 303 বেডস ইন আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হসপিটাল, শুধু হসপিটাল না, মেডিকেল কলেজ হসপিটাল এখন। দেন আমাদের এমসিএস হসপিটাল আছে, তাদের টোটাল বেড হলো আমাদের 110টা, আরবান এরিয়াতে আছে। 53 ম্যাটারনাল এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার আছে রুরাল এরিয়াতে, আরবান এন্ড রুরাল চ্যারিটেবল ডিসপেন্সারি আছে। এবং ডিজাস্টারের সময় এই যে ওয়েদার ফোরকাস্ট, যে কত নাম্বার সিগন্যাল চলতেছে, এবং তাদের পিপলকে যে তার বাড়ি ছেড়ে যেতে হবে আশ্রয় প্রকল্পে, আশ্রয় থেকে সাইক্লোন শেল্টার বলে, সেখানে যে যেতে হবে, সেই ব্যাপারে তারা কি করে, এই ওয়েদার ফোরকাস্ট, কি ধরনের পূর্বাভাস গুলা তারা মাইকিং করবে, তাদের লোকবল আছে, মাইকিং করে কিন্তু। এবং তারা যে ফার্স্ট এইড প্রোগ্রাম কিন্তু তারা অর্গানাইজ করে। এছাড়া তাদের আছে ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস আছে, অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, অক্সিজেন সিলিন্ডার সার্ভিস আছে, ফার্স্ট এইড, ফ্যামিলি প্ল্যানিং এন্ড আই ক্যাম্প আছে। এবং এট দ্য টাইম অফ ন্যাচারাল ডিজাস্টার ইট অর্গানাইজেস ইমার্জেন্সি সার্ভিস ফর দ্য এফেক্টেড, যারা এফেক্টেড তাদের ইভ্যাকুয়েশনে কিন্তু হেল্প করে। এর বাইরে আমরা তো এতক্ষণ শুনলাম হলো আমাদের
নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর প্রাইভেট অর্গানাইজেশন। আমাদের প্রাইভেট অর্গানাইজেশন থেকে কিন্তু বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল গুলোও কিন্তু আসবে। এছাড়া আমাদের ন্যাশনাল হেলথ প্রোগ্রাম আর পাবলিক হেলথ ইয়াগুলো যেটা আছে, আমাদের যেটা বড় একটা ইয়া হলো আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস, যেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হচ্ছে, যেখানে আমাদের এই ডিজিএইচএস, হ্যাঁ, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, তার সাথে আমার ডিভিশনাল লেভেলের আছে, দেন ডিস্ট্রিক্ট লেভেলের সেবা আছে, এবং আমাদের উপজেলা লেভেলের যে সেবাগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের এই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সার্ভিসেস এটা আন্ডারে। এছাড়া আমাদের আছে আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিস আছে, হ্যাঁ, এফএমএস, হ্যাঁ, আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিস। এছাড়া আছে আমাদের হলো কি আর আর্ম ফোর্সেস মেডিকেল এডুকেশন কিন্তু আছে। দেন পাবলিক হেলথ সার্ভিস, সরি পুলিশ হেলথ সার্ভিস আছে, হ্যাঁ। দেন আছে রেলওয়ে মেডিকেল সার্ভিস আছে, হ্যাঁ। দেন আছে আমাদের হলো জেল হসপিটাল আছে। এগুলো সবই কিন্তু সরকারি, প্রাইভেট পাবলিকের মধ্যে, পাবলিক হেলথ সার্ভিসের মধ্যে পড়বে, ন্যাশনাল লেভেল অফ হেলথ অর্গানাইজেশন। দেন লেবার হেলথ সার্ভিস আছে, পোর্ট হেলথ সার্ভিস আছে, নার্সিং হেলথ সার্ভিস আছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড নার্কোটিক্স আছে, মিউনিসিপ্যালিটি সিটি হেলথ সার্ভিসেস আছে। এইগুলা এই 10টা এরিয়া আছে আমাদের, যেখান থেকে আমাদের ন্যাশনাল পাবলিক লেভেল পাবলিক লেভেলে হেলথ কেয়ার বা গভর্নমেন্ট লেভেলে হেলথ কেয়ার প্রোভাইড করা হচ্ছে, হ্যাঁ। এখন আমাদের বড়টা কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং সবারই কিন্তু ইনস্টিটিউশন লেভেল আছে, এবং একদম ওখানে যেটা আমরা প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, টার্সিয়ারি লেভেলে সেবা দিয়ে যাচ্ছে আর কি। কিন্তু এই আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিস এটা রুরাল আরবান বেসড, হ্যাঁ, এবং টার্সিয়ারি লেভেলে পুলিশ হেলথ সার্ভিস এটাও কিন্তু আমাদের, যদিও টার্সিয়ারি লেভেল আছে, ডিস্ট্রিক্ট লেভেলেও আছে, সেকেন্ডারি লেভেলেও আছে, কিন্তু তার কমিউনিটি বেসড কিন্তু কোনো সার্ভিস নাই, হ্যাঁ, বা আমাদের ডোমিসাইল সার্ভিস। এবং সেখানে এগুলা কিন্তু মেইনলি কিন্তু কিউরেটিভ। আমাদের হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং এ যেমন কিউরেটিভ এর পাশাপাশি প্রিভেন্টিভ প্রমোটিভ আছে, কিন্তু এই যে বেস গুলো আছে আমাদের বাকি যেগুলো আছে সবগুলা কিন্তু ক্লিনিক্যাল কেয়ার প্রোভাইড করা হয় বেসিক্যালি, হ্যাঁ। একদম লায়ন শেয়ার ইয়া হচ্ছে না, হিউজ অ্যামাউন্ট হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সার্ভিস, সেটা হলো প্রমোটিভ কিছু সার্ভিস হয়তো আছে, কিন্তু মেইনলি হলো ক্লিনিক্যাল সার্ভিস, প্রিভেন্টিভ সার্ভিস খুবই মিনিমাম। পুলিশ হেলথ সার্ভিস, রেলওয়ে মেডিকেল সার্ভিস, জেল হসপিটাল আছে, লেবার হেলথ সার্ভিস, পোর্ট হেলথ সার্ভিস, নার্সিং হেলথ সার্ভিস, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, নার্কোটিক্স, হ্যাঁ, মিউনিসিপ্যালিটি সিটি হেলথ সার্ভিসেস। এই মিউনিসিপ্যালিটি সিটি হেলথ সার্ভিসেস এইখানে কিছু আমাদের প্রিভেন্টিভ সার্ভিস কিছু আছে, প্রমোটিভ সার্ভিস আছে, কিউরেটিভ সেবার পাশাপাশি, হ্যাঁ। কিন্তু বাকি যেগুলো হলো আমাদের মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং লাস্টে যে মিউনিসিপ্যালিটি সিটি হেলথ সার্ভিস যেটা আছে, সেইগুলোতে কিন্তু আমাদের প্রিভেন্টিভ সার্ভিস আছে, প্রমোটিভ সার্ভিস আছে, কিউরেটিভ সার্ভিস আছে। আর বাকি যে আমাদের 2 থেকে 9 পর্যন্ত এই বেসিক্যালি কিন্তু সবগুলোতে কিন্তু ক্লিনিক্যাল কেয়ারের সাথে রিলেটেড, হ্যাঁ। আচ্ছা, উইকনেস আর বলবো না, এখানে কিছু ইলাবোরেশন আছে আমাদের এই যে আগা খান হেলথ কেয়ার, সবগুলা অ্যাব্রিভিয়েটেড ফর্মে ইলাবোরেট করা আছে, এটার পড়ে শোনাবো না, যে কয়টা আছে, হ্যাঁ। ইউএনএইচসিআর অবশ্য আমাদের ইয়ার মধ্যে পড়বে, ইউএনএইচসিআর হলো আমাদের ইউনিয়ন অর্গানাইজেশনের মধ্যে পড়বে, হ্যাঁ। যাই হোক, তো আজকের এনজিওর ইয়াগুলা এর বেশি আমি যেটা বলবো সেটা হচ্ছে খুব বেশি একটা মানে পড়তে হবে না, একটা হলো কোন কোন এনজিও কাজ করে, একটা দুটা যেমন ব্রাক, গণস্বাস্থ্য, রেড ক্রিসেন্ট, এগুলোর কাজ ছাড়া আর বাকি তেমন কিছু এখানে নাই, হ্যাঁ? আমাদের অন্তত নামগুলো জানতে হবে, এবং তাদের ইগুলা কি বলে অ্যাক্টিভিটিস কোন কোন এরিয়াতে আছে গ্রসলি জানতে হবে, ডিটেলস এখানে জানার আমি মনে করি না যে দরকার আছে, হ্যাঁ। তবে লাগবে ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন যদি কেউ করে সেখানে লাগবে, এছাড়া আন্ডার গ্রাজুয়েট করতে গেলে এত বেশি কিছু লাগবে না। তো ঠিক আছে, আমরা শেষ করছি। তার আগে আমাদের আগামীতে আমরা হয়তো বায়োস্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এবং তার পরবর্তীতে প্র্যাকটিক্যাল, এবং তারপরে আমরা ভাইবা এবং রিটেন নিয়ে হয়তো আমরা সময় সময় কথা বলতে পারবো আর কি, হ্যাঁ। আমরা সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ, হ্যাঁ। খুদা হাফেজ।